চলুন চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রিয়াদ। তার বাড়ি ঢাকার ডেমরার কোনাপাড়া বাস স্ট্যান্ডের পাশেই। ঘটনাটি তার নিজের সাথেই ঘটে যাওয়া। শুধু যে তার নিজের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, তার পরিবারের অন্য সদস্যদের সাথেও ঘটেছিল। ওনার বর্তমান বয়স 16 বছরের মতো। ঘটনা যখন ঘটে তখন তার বয়স 4 বছরের মতো ছিল বলে উনি অনুমান করেন। কিছু কিছু বিষয় তার এখনও মনে রয়েছে, তবে যখন ঘটনাটি উনি ফেস করেছিলেন তখন ওই সময়ের ভয়াবহতা আজও ওনার মনে দাগ কেটে রয়েছে। চলুন শুনি সেই ঘটনা। সময়কাল 2014 কি 15 এরকম হবে। ওই সময় হয় কি, ওনাদের ওই ডেমরাতে যেখানে বাসা ছিল ওখানে ওনারা 2 ভাই ছিলেন। এখন অবশ্য ওনার ছোট একটা বোন আছে 3-4 বছরের। তখন তো এই বোনের জন্ম হয়নি। ওনারা 2 ভাই মা বাবা মিলে ডেমরার একটা বাসায় ছিলেন। একদিন হয় কি, হঠাৎ করে কোনো একটা কারণে মা বাবার সাথে ভীষণ ঝগড়া লেগে যায়। ওনার মা তো রেগে একাকার, 2 ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসেন। বের হয়ে উনি চিন্তা করলেন যে উনি এই বাড়িতে থাকবেনই না, নতুন একটা বাসা ভাড়া নেবেন। ওই সময় উনি আশেপাশে বাসা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা বাসা পেয়েও যান। ওই বাসাটা ছিল অর্ধেক দোতলার মতো। সেটা কেমন, অনেক সময় আমরা দেখি পাশাপাশি অনেকগুলো রুম, এরকম আমরা ঢাকা শহরে কিন্তু দেখি এক একটা রুমে এক একটা পরিবার থাকে। দেখা যাচ্ছে যে এই পরিবারগুলোর জন্য কমন কিছু চুলা থাকে যেখানে তারা রান্না করেন, কমন ওয়াশরুম থাকে। এরকমটা হলেও ওনারা যেই রুমটা নিয়েছিলেন ওই রুমটা মূলত এমন একটা জায়গায়, এটা বেশ সেপারেটই বলা চলে। তুলনামূলক অনেক অল্প টাকায় বাড়িওয়ালি ভদ্রমহিলা এই বাসাটা ভাড়া দিয়ে দেন। কারণ ওনার স্বামী ছিল না, সন্তানও ছিল না, মারা গিয়েছিল। খুব অল্প টাকায় বাসা ভাড়া পেয়ে যান। ওনার মা তো খুশি, যাকে এবার সন্তানদেরকে নিয়ে এখানে থাকুক উনি, আর ওনার স্বামী মানে এই রিয়াদ ভাইয়ের বাবা একটু একাকিত্ব ভোগ করুক, কেমন লাগে। ঝগড়াঝাটি করছে, স্বামীর প্রতি খুব ক্ষিপ্ত, এই জন্য চলে আসে এইভাবে। এদিকে রিয়াদ ভাইয়ের বাবা তো তাদেরকে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল। আশেপাশে মানুষদের কাছে জিজ্ঞেস করছেন, আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞেস করছেন, কেউ কিছু বলছেন না। তো ওখানে তো ওনারা উঠেছেন। এদিকে হয় কি, রিয়াদ ভাইয়ের যিনি মেজো মামা, তিনি কিন্তু বিষয়টা জানতেন। এই বাসা খোঁজার জন্য তিনিও কিছুটা সহযোগিতা করেছিলেন ওই সময়। প্রথম রাত্রে ঠিকঠাক মতোই ওনারা ছিলেন। গভীর রাত্রে হঠাৎ করে, মানে পরের দিনের কথা, গভীর রাত্রে হঠাৎ করে ওনাদের দরজায় ঠক 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 শব্দ। প্রথমে চিন্তা করেছিলেন যে এটা হয়তোবা এই রিয়াদ ভাইয়ের বাবা এসেছেন। এটা আসতেই পারে, খোঁজখবর নিয়ে তো জানতেই পারে যে আসলে কেউ একজন নতুন এই বাসায় এসেছে, এরা কারা, সন্তানাদি নিয়ে আসছে, নিশ্চয়ই তার ওয়াইফ, খোঁজখবর নিয়ে তো আসতেই পারেন। ঠক 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 করছে কিন্তু কোনো শব্দ করছে না। রিয়াদ ভাইয়ের আম্মার ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়ের ভাইয়েরও ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়েরও ঘুম ভেঙে গেছে ঠক ঠক শব্দ শুনে। রিয়াদ ভাই ছোট মানুষ ছিলেন, উনি ওনার আম্মুকে বলছেন যে আম্মু মনে হয় আব্বা আসছে। তখন রিয়াদ ভাইয়ের আম্মা কিছুটা চিন্তা করেন যে এত রাতের বেলা তার যদি আসতেই হয় ডাক তো দেবে, রিয়াদের নাম ধরে ডাক দেবে, তার বড় ভাইয়ের নাম ধরে ডাক দেবে। এইভাবে ঠক ঠক করার তো কথা না, কারণ এই বাসাটা তো নতুন। উনি বিষয়টা চিন্তা করেন এবং চুপ করে থাকেন। আবারও ঠক ঠক হয়, ঠক ঠক হয়, উনি খোলেন না। ওই রাতটা ওভাবেই পার হয়ে যায়। পরের দিন রিয়াদ ভাইয়ের মেজো মামা আসছেন। মেজো মামা আসেন, গল্পগুজব হচ্ছে, সারাদিন এভাবেই চলে যায়। মেজো মামা কিন্তু ওই এলাকাতেই থাকতেন। সন্ধ্যা পার হয়ে গেছে, রাতের বেলা মেজো মামা আর রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারা দুজন বাড়ির বারান্দার সাইডে বসে গল্পগুজব করছেন। অনেক রাতি হয়ে গেছে তখন, রাত আনুমানিক 12টারও বেশি বাজে আর কি। তো ওইখানে একটা খুব চিকন সিঁড়ি রয়েছে।
পুরান ঢাকা এই ধরনের সিঁড়িগুলো দেখা যায়, অনেক চিকন সিঁড়ি, বেশ খারাপ টাইপের সিমেন্টের সিঁড়ি আর কি। ওখানে ছাদে যাওয়ার জন্য ওরকম একটা সিঁড়ি ছিল, আর ওইখানে যে ছাদের অংশটা ছিল ওই ছাদের অংশে একটা ওয়াশরুম ছিল। এই ওয়াশরুমটা আবার এই রিয়াদ ভাইয়েরা ওনারা ব্যবহার করতেন, আর নিচে যে পরিবাররা ছিল তাদের জন্য নিচে ব্যবস্থা ছিল। তো হয়েছে কি যে রিয়াদ ভাইয়ের যিনি ভাই, ওই ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য উপরে উঠেছেন। তো উপরে ওঠার পর ওনার কাছে বেশ অস্বাভাবিক লাগে প্রথমেই, যে কেমন যেন একটা অস্বস্তি ভাব তার কাছে বোধ হচ্ছিল। হঠাৎ করেই উনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন যে নূপুর পরে কেউ নাচছে। প্রথম দিকে চিন্তা করেছিলেন এটা ওনার মনের ভুল, কিন্তু একটু পরেই বুঝতে পারলেন যে আসলেই কেউ নূপুর পায়ে ওখানে নাচছে, কিন্তু নাচার জন্য যতটুকু স্পেস ওখানে দরকার এতটা কিন্তু নেই। ওখানে ছাদের মতো যে অংশটা রয়েছে তার উপরে পানির ট্যাঙ্ক বা এই জিনিসগুলো আসলে রাখার বন্দোবস্ত করা হয়েছিল। ওখানে যে কেউ নাচবে বা উঠবে নাচানাচি করার জন্য ওই রকমের অবস্থা কিন্তু ওই জায়গাটাতে ছিল না। উনি পরবর্তীতে ভয় পান, দ্রুত ঘরে চলে আসেন। এদিকে হয় কি, পরের দিন রিয়াদ ভাইয়ের বাবা তো খোঁজ পেয়ে গেছেন যে ওনারা কোথায় আছেন। উনি চলে আসছেন। আসার পরেও রিয়াদ ভাইয়ের মায়ের সাথে কিঞ্চিত ঝগড়াঝাটি হয়ে আবার মিলতাল হয়ে যায় আর কি, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো রিয়াদ ভাইয়ের বাবা উনি ওই রাত্রে ওই বাড়িতেই ছিলেন। উনি তারপর রিয়াদ ভাইয়ের আম্মা, রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারাও সবাই মিলে এই নূপুর পায়ের আওয়াজ কিন্তু শুনেছিলেন। এবার আসি রিয়াদ ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াদ ভাই তো ওই সময় ছোট মানুষ, উনি তো অত কিছু বুঝতেন না যে আসলে ঘটনাগুলো কি। এর পরের দিন হয় কি, রিয়াদ ভাই ওয়াশরুমে যাবেন রাতের বেলা। তো রাতের বেলা ওয়াশরুমে যাবেন, রাতটা যে তখন অনেক রাত এটাও আসলে বলা যাবে না। ঢাকা শহরের রাত বলতে চারদিকে আলো আছে, শব্দ হচ্ছে, গভীর রাত পর্যন্ত এরকম চলতে থাকে বা যানবাহন চলতে থাকে ওই দিক দিয়ে। এটা আহামরি রাত বলা চলে না ঢাকা শহরের প্রেক্ষাপটে। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। ওয়াশরুমে যখন উনি ঢুকবেন হঠাৎ করে দেখেন ওয়াশরুমের পাশে 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটা মনে হচ্ছে ওখানে খেলছিল, আর রিয়াদ ভাইকে দেখে সে খিলখিল করে হেসে দিচ্ছে। রিয়াদ ভাই চিন্তা করেছেন যে এখানে আরও যারা ভাড়া নিয়েছেন, যে পরিবারগুলো ওই রুমগুলোতে যেই পরিবারগুলো থাকে, হয়তো বা ওই পরিবারেরই কোনো মেয়ে এখানে চলে আসছে। তো রিয়াদ ভাই ছোট মানুষ, উনি বলতে চাই তুমি এখানে কি করো, এই ওয়াশরুমটা তো আমরা ব্যবহার করি আমাদের, তোমরা ওই দিকটাতে যাও। তো এইটা যখন বলেছে, এরপর ওই মেয়েটা কীভাবে যেন খিলখিল খিলখিল করে হাসছে, বাচ্চারা যেভাবে হাসে না ওইভাবে হাসছে। একটা সময় এসে রিয়াদ ভাই ভয় পেয়ে যান। উনি দ্রুত ওখান থেকে চলে আসেন। আসার পর ঘরে বলেন যে এই অবস্থা, ওইখানে একটা বাচ্চা মেয়ে হাসাহাসি করছে। ওনারা যখন ঘর থেকে বের হয়েছেন সবাই মিলে, তখন ওখানে কাউকে দেখেন নাই। আর এই যে নূপুর পায়ের শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু ওনারা কন্টিনিউ পেয়ে যাচ্ছিলেন। বিষয়টা যে স্বাভাবিক না এটা রিয়াদ ভাইয়ের বাবাও বুঝতে পেরেছিলেন, রিয়াদ ভাইয়ের মাও বুঝতে পেরেছিলেন, রিয়াদ ভাইয়ের বড় ভাই উনি তো কিছুটা ফেস করেছেন, রিয়াদ ভাইও ফেস করেছেন। ওনাদের মনে সন্দেহ লাগে যে আচ্ছা এই ঘরটা তো কম দামে ভাড়া দিয়ে দিল কেন এই বাড়িওয়ালি, বিষয়টা তো সন্দেহজনক। এরপর বাড়িওয়ালিকে রিয়াদ ভাইয়ের মা বাবা খুব করে ধরেছেন যে আচ্ছা এখানে কি কোনো সমস্যা আছে। একটা সময় পর ওই বাড়িওয়ালি স্বীকার করেন যে হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? ওই বাড়িওয়ালির একমাত্র মেয়ে, সে ছাদের ওই অংশটাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটার বাবা মেয়েটাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। মেয়ের শোকে, মেয়ে হারানোর বেদনাতে উনিও ওই একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।
এই প্যারানরমাল সমস্যার সূত্রপাত মূলত এই মেয়ে এবং বাবার আত্মহত্যার পর থেকে নিয়ে, যেটা চলমান রয়েছে। উনি চেষ্টা করেছেন ওনার মতো করে, কিন্তু এখনও সমাধান হয়নি। যখন এই বিষয়টা জানতে পারলেন তখন দ্রুত ওই বাসা ত্যাগ করে আগের বাসায় চলে আসেন। রিয়াদ ভাইয়ের আম্মু তো রাগ করে এই বাসা ভাড়া নিয়েছিলেন, আবার আগের বাসায় চলে আসছেন। তো রিয়াদ ভাই জানালেন যে ওই বাড়িটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, ওখানে এখন 3 তলা করা হয়েছে। এখনও নাকি ওই দিক দিয়ে যাওয়ার সময় সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন উনি ওয়াশরুমে যাচ্ছিলেন আর তখন একটা বাচ্চা মেয়ে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল। ঘটনাটা এ পর্যন্তই। রিয়াদ ভাই জানিয়েছেন ওনার জানা আরও ঘটনা রয়েছে, সময় করে আমাদেরকে উনি পাঠাতে থাকবেন। আমরা আশা করব রিয়াদ ভাই তার সাথে ঘটে যাওয়া বা তার জানা ঘটনাগুলো আমাদেরকে দ্রুত পাঠিয়ে দেবেন, আর সেগুলো সিলেক্টেড হলে আমরাও সেগুলো প্রচার করব। লিসেনারদের ভয়ের অন্য ধরনের এক অনুভূতিও ইনশাল্লাহ জাগবে। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি রহিম কবিরাজের সবচাইতে লোভনীয় এবং ডার্ক একটা স্টোরি নিয়ে। আজকের ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানবো এমন এক অভিশাপের কথা যা একটা পরিবারকে দীর্ঘ ৩৫ বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। আজকের ঘটনার নাম শীতের পোশাক পরা বারণ। প্রিয় লিসনার্সগণ, বরাবরের মতোই রহিম কবিরাজের জবানিতেই শুরু করছি আজকের মূল স্টোরি। বাইরে হাড় কাঁপানো উত্তরে হাওয়া বইছে। মাঘের এই মধ্যরাতে যেন প্রকৃতির কোন নিষ্প্রাণ হিমঘর। কুয়াশার চাদর এতটাই ঘন যে জানালার ওপাশে হাত বাড়ালে নিজের আঙ্গুল পর্যন্ত দেখা যায় না। আমি রহিম কবিরাজ বছরের পর বছর অতি প্রাকৃত শক্তির সাথে লড়াই করে ক্লান্ত। আজ রাতের শরীরটা বড্ড ভারী লাগছে। ঘরের কোনায় রাখা হারিকেনটা নিভো নিভো করছে। তিনি স্বল্পতা নয়, মনে হচ্ছে বাতাসটাই যেন প্রাণহীন হয়ে আসছে। আমি বিছানায় গা এড়িয়ে দিলাম। লেপটা টেনে নেওয়ার সময় মনে হলো লেপের উপরিভাগটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের চাইতেও উপরে শুতে যাচ্ছি। চোখ দুটো বুঝতেই এক বিচিত্র অনুভূতি হলো। সাধারণত ঘুম আসার আগে মানুষ এক ধরনের প্রশান্তি অনুভব করে, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। সেই গহ্বরের নিচে কোনো মাটি নেই, শুধু আছে জমাট বাঁধা অন্ধকার আর হাড় কাঁপানো হাহাকার। হঠাৎ অনুভব করলাম আমার বুকের ওপরে এক বিশাল পাথর চেপে বসেছে। আমি নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ফুসফুস যেন জমে পাথর হয়ে গেছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমি জেগে আছি, কিন্তু পরক্ষণে বুঝলাম এটা জাগরণ নয়, এটা এক জীবন্ত দুঃস্বপ্ন। আমি আমার ঘরের ছাদের দিকে তাকিয়ে আছি, কিন্তু ছাদটা আর সিমেন্ট নেই। ওটা যেন রক্ত বর্ণের এক মেঘলা আকাশে পরিণত হয়েছে। সেই আকাশ থেকে বৃষ্টির বদলে টপ টপ করে পড়ছে কালচে থকথকে রক্ত। আমি পাশ ফেরার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা যেন বিছানার সাথে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ঠিক তখনই কানে এলো সেই সুই ফোটানোর মতো শো শো শব্দ। শব্দটা আমার কানের পর্দা দিয়ে ঢুকে সোজা মগজে গিয়ে আঘাত করছে। মনে হচ্ছে হাজার হাজার ছোট ছোট পোকা আমার মস্তিষ্কের ভেতরে কামড়াচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাসের ফোঁস শব্দ বের হলো। হঠাৎ ঘরের কোণার আলনাটার দিকে আমার নজর চলে গেল। সেখানে আমার একটা কালো শাল ঝোলানো ছিল। অন্ধকারে সেই শালটা যেন ধীরে ধীরে বড় হতে শুরু করলো। ওটা আর কোনো কাপড় রইল না, ওটা একটা বিভৎস অবয়বের রূপ নিল। কুচো হয়ে থাকা সেই অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার পায়ের কোনো শব্দ নেই, শুধু তার হাড়ের সন্ধিস্থানগুলো থেকে বটবট করে শব্দ বের হচ্ছে। অবয়বটা আমার খাটের কিনারায় এসে দাঁড়ালো। তার পরনে একটা ছিন্ন ভিন্ন রক্তমাখা পশমি সোয়েটার। সোয়েটারের সুতোগুলো সাপের মতো কিলবিল করছে। লোকটার মুখ বলে কিছুই নেই, শুধু একটা গর্ত। সেই গর্ত থেকে জমাট বাঁধা বরফ ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আমার বুকের উপরে। সে তার কঙ্কালসার হাতটা বাড়িয়ে আমার গলার কাছে ধরল।
তার স্পর্শে আমার চামড়া পড়ে যাওয়ার উপক্রম হলো। মনে হলো কেউ তরল নাইট্রোজেন আমার শরীরে ঢেলে দিয়েছে। সে আমায় বলল, রহিম, তুই অনেক বড় কবিরাজ, কিন্তু বলতো, শীতের রাতে রক্ত যখন জমে বরফ হয়ে যায় তখন কি তোর দোয়া কাজে লাগে? দেখ আমার হাড়গুলো কেমন কাঁপছে, আমাকে একটু তোর চামড়া দিবি? একটা নতুন সোয়েটার বুনতে হবে। আমি ভয় কুকড়ে গেলাম। আমার মনে হলো আমার পায়ের তলার বাটি সরে যাচ্ছে। হঠাৎ করে এক ঝটকায় আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিশাল প্রান্তরে। চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। দূরে একটা চিতা চলছে, কিন্তু সেই আগুনের শিখাটা নীল। আমি সেই আগুনের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যত দৌড়াচ্ছি আগুনটা ততই যেন সরে যাচ্ছে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি আমি কোনো পাথরে নয়, একটা মানুষের লাশের উপরে আছাড় খেয়ে পড়েছি। লাশটা আর কারো নয়, সেটা আমার নিজের লাশ। আমার নিজের নিথর হয়ে যাওয়া দেহটা সেই কুয়াশার মাঝেই পড়ে আছে, আর আমার বুকের খাঁচাটা কেউ কোরাল দিয়ে ছেড়ে ফেলেছে। হৃৎপিণ্ডটা এখনো ধক ধক করছে, কিন্তু সেই হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে কেউ পশমের লাল সুতো পেঁচিয়ে রেখেছে। আমি নিজের বিভৎস মৃত্যু দেখে শিউরে উঠলাম। ঠিক তখনই আমার কানে অট্টহাসি ভেসে এলো। কুয়াশার ভেতর থেকে শত শত ছায়া বেরিয়ে আসছে। তার সবাই এক একটা রক্তমাখা শীতের কাপড় পরে আছে। কারো সোয়েটার থেকে মানুষের আঙুল বেরিয়ে আছে, কারো জ্যাকেটের চিনটা মানুষের দাঁত দিয়ে তৈরি। তারা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো। তাদের সম্মিলিত দীর্ঘশ্বাসে আমার চারপাশের বাতাস বরফ হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা সময়ের এক গোলক ধাঁধা। আমি চোখ বন্ধ করে সূরা তেলাওয়াত করা শুরু করলাম, কিন্তু আমার স্মৃতির শক্তি যেন কেউ মুছে দিয়েছে। আমি একটা আয়ত মনে করতে পারছি না। আমার মস্তিষ্কে শুধু বাজছে শীত আসছে, তপ্ত রক্তের ঋণ শোধ করার সময় আসছে। হঠাৎ আমার মনে হলো আমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, এক বিশাল পতন। আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। আর ঠিক তখনই আমি যখন সেই অনন্ত পতন থেকে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক তখনই হঠাৎ অনুভব করলাম আমার পিঠে কোনো শক্ত মেঝেতে ঠেকেছে। পতনের সেই তীব্র ঝটকায় আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি চোখ খুললাম, কিন্তু এ কি? আমি তো আমার ঘরে নেই। আমি নিজেকে আবিষ্কার করলাম এক অন্ধকার এবং বিশাল এক কারখানার মতো জায়গায়। চারদিকে বিশাল আকার সব লোহার চাকা ঘুরছে, কিন্তু সেই চাকাগুলো ঘোরার শব্দ সাধারণ শব্দের মতো নয়। মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে আর্তনাদ করছে। কারখানার ছাদ থেকে বড় বড় হুক ঝুলে আছে, আর প্রতিটি হুক থেকে ঝুলছে এক একটি মানুষের দেহ। কিন্তু তারা মৃত নয়, তারা নড়াচড়া করছে। তাদের প্রত্যেকের শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে, আর সেই কাঁচা মাংসের উপর দিয়ে বোনা হচ্ছে পশমের সুতো। আমি ভয় কুকড়ে গেলাম। আমার পাকস্থলী উল্টে বমি আসতে চাইলো। ঠিক সেই সময় কারখানার এক কোণ থেকে সেই পরিচিত পশম সোয়েটার পরা অবরটা বেরিয়ে এলো। এবার সে একা নয়, তার পেছনে আরো কি বেশ কিছু ছায়া আছে। তারা সবাই মিলে একটা বড় কড়াইতে কিছু একটা নাড়ছে। কড়াইয়ের ভেতর থেকে টকবক করে ফোটার শব্দ আসছে। আমি কাছে গিয়ে উকি দিতে দেখলাম ওটা কোনো পানি বা তেল নয়, ওটা টকটকে লাল রক্ত, আর সেই রক্তে ভেজানো হচ্ছে সাদা রঙের উলের সে বান্ডিল। রক্তে ভিজে সেই উলগুলো গাঢ় খয়েরি রঙের ধারণ করেছে। সে বিভৎস অবয়বটি আমার দিকে তাকিয়ে কঙ্কালসার হাতটা দিয়ে ইশারা করলো। সে কথা বলছে না, কিন্তু তার চিন্তাগুলো সরাসরি আমার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে। সে বলছে, রহিম, তুই তো মানুষের জগৎ আর জিনের জগতের মাঝে দালালি করিস। তুই কি জানিস এই পশমগুলো কোত্থেকে আসে? এগুলো মানুষের ঘাম দিয়ে তৈরি। প্রতিটি সুতা এক একটা দীর্ঘশ্বাস। হঠাৎ সে কড়াই থেকে ভেজা উলের দানা তুলে আমার দিকে ছুঁড়ে মারলো। উলের দানাটা আমার মুখে লাগার সাথে সাথে কেউ জ্বলন্ত কয়লা আমার গালে চেপে দিয়েছে, এমনটা মনে হলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, কিন্তু আমার কণ্ঠস্বর সেই কারখানার গগন বিদারী শব্দের নিচেই চাপা পড়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম। অন্ধকারের মধ্যে যাচ্ছি কোথায় জানি না, শুধু জানি আমাকে এক নরক থেকে বের হতে হবে। দৌড়াতে দৌড়াতে আমি একটা সময় এই দরজার সামনে এসে থামলাম। দরজাটি পুরনো কাঠের তৈরি, আর তাতেই খোদাই করে লেখা সময় রেখা
35 বছর আগের স্মৃতি। আমি দরজাটি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকা মাত্রই পরিবেশটা পাল্টে গেল। এবার আমি এক গ্রামের কাঁচা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। হাড় কাঁপানো শীত, চারদিকে ঘন কুয়াশা, দূরে কেউ লণ্ঠন হাতে হেঁটে যাচ্ছে। আমি তাকে অনুসরণ করতে শুরু করলাম। কাছাকাছি যেতে দেখলাম এক জীর্ণ কুঠিরের সামনে একটা ছেলে বসে আছে। তার শরীরটা ঠান্ডায় নীল হয়ে গেছে। সে থরথর করে কাঁপছে আর তার দাঁতে দাঁত লাগার শব্দ শোনা যাচ্ছে। ছেলেটির পাশে পড়ে আছে একটা ছেঁড়া চটের বস্তা। সে বারবার নিজের হাত দুটো ঘষছে আর উষ্ণতার আশায় ঘষছে। হঠাৎ করে কুটিরের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোকটির চেহারা চেনা চেনা লাগলো। লোকটির হাতে একটা দামি পশমি চাদর। সে ছেলেটিকে দেখে তাচ্ছিল্যের হাসি এসে বলল, কিরে মনসুর, খুব শীত লাগছে? এই চাদরটা দেখিস না, এটা তোর মতো নগণ্য মানুষের জন্য নয়। যা দূরে গিয়ে মর। দৃশ্যটি দেখার সময় আমার মনে হলো আমি সেখানে উপস্থিত আছি, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। মনসুর নামের সেই ছেলেটি করুণ চোখে চাদরটি দিকে তাকালো। পরক্ষণে দৃশ্যটি ঝাপসা হয়ে গেল এবং আমি আবারও ফিরে এলাম সেই অন্ধকার ঘরে। কিন্তু এবার আমার সামনে একটা বড় আয়না। আয়নায় আমি নিজের প্রতিবিম্ব দেখে আটকে উঠলাম। আয়নায় আমার মুখ নেই, আমার পুরো মুখমণ্ডল পশমের সুতো দিয়ে সেলাই করা। আমি আমার হাত দিয়ে সেই সুতো ছেঁড়ার চেষ্টা করলাম, কিন্তু যত ছিঁড়ছি আমার মুখ থেকে ততই রক্ত বের হচ্ছে, আর সেই রক্ত পুনরায় সুতোয় পরিণত হচ্ছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো এবং আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার চোখের সামনে সবকিছুই ঝাপসা হয়ে এলো। আমি অনুভব করলাম আমার গলার নড়িটা ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার কানের কাছে কেউ অস্ফুট স্বরে বলল, রহিম, আচার হওয়ার আগে তোর কোনো মুক্তি নেই। এখন সময় আমার হাতে। আমি বিছানায় ছটফট করছি। আমি বুঝতে পারছি আমি আসলে বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার আত্মাটা দুঃস্বপ্নের গোলক ধাঁধায় বন্দী হয়ে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করছি আমার ডান হাতের আঙুলটা নাড়াতে, যাতে আমার তঞ্জা ভেঙে যায়, কিন্তু আমার শরীরটা যেন পাথরের তৈরি। হঠাৎ আমার ঘরের জানালাটা দরাম করে খুলে গেল। বাইরে সেই হিমশীতল বাতাস ঘরে ঢুকে আমার গায়ের লেপটা উড়িয়ে নিয়ে গেল। বাতাসের সাথে ঘরে ঢুকে পড়লো শত শত ছোট ছোট কালো পোকা। পোকাগুলো মেঝে থেকে দ্রুত উঠে আমার শরীরের উপরে হাঁটতে শুরু করলো। তাদের কামড়ে আমার মনে হচ্ছে শত শত সুই একসাথে আমার চামড়ায় বিধিয়ে দিচ্ছে। আমার মনে মনে আল্লাহু আকবার বলার চেষ্টা করলাম। প্রথমবার জিভ নড়ল না, দ্বিতীয়বার মুখ থেকে একটা কম্পন শুরু হলো, তৃতীয়বার এক অমানসিক জোরে আমি চিৎকার করে উঠলাম, কি আল্লাহ, কি হলো এটা? সাথে সাথেই সব অদৃশ্য হয়ে গেল। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম, সারা শরীর ঘামে ভেজা, অথচ ঘরের তাপমাত্রা অনেক কম। আমি দ্রুত হারিকেনটা নিয়ে জানালাম। চারদিকে তাকিয়ে দেখলাম জানালাটা স্পষ্ট বন্ধই আছে। লেপটা আমার গায়ের ওপরে, কিন্তু আমার গলার কাছে সেই পশমের সুতোর দাগ এখনো স্পষ্ট। আমি বুঝতে পারলাম এটা কেবল স্বপ্ন ছিল না, এটা ছিল আমার উপরে সে অভিশপ্ত শক্তির প্রথম আঘাত। আমি জানালার দিকে তাকালাম। কুয়াশা এখনো কমেনি, অন্ধকার যেন আরো ঘন হয়েছে। আমি জানি এই রাত কেবল শুরু। আমি তসবিটা হাতে নিলাম। আমার আঙ্গুলটা কাঁপছে, সময় যেন থমকে গেছে। দেয়ালের ঘড়িটা টিক টিক শব্দে এখনো শোনা যাচ্ছে না। মনে হচ্ছে ঘড়িটার রাত 2:10 আটকে আছে। আমি জানতাম এই সময় চক্র থেকে বের হতে না পারলে আমার মস্তিষ্ক বিকল হয়ে যাবে। আমি সূরা ফালাক তালাওয়াত করতে শুরু করলাম, কিন্তু প্রতিবার যখন আমি মিন শাররি মা খালাক বলছি, তখন পেছন থেকে কেউ একজন আমার কানে কানে বলছে, বাকি আয়াতগুলো ভুলে গেছিস নাকি রহিম? আমি পেছনে ফিরে তাকালাম, লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, কিন্তু আমার ছায়াটা দেয়ালে অদ্ভুত ভাবে নড়ছে। ছায়াটা যেন আমার শরীরের সাথে মিলছে না। আমি হাত তুললে ছায়াটা হাত তুলছে না, বরং সে নিজের গলা নিজেই টিপে ধরছে। আমি বুঝতে পারলাম আমার মানসিক খেলা শুরু করেছে। আমি যায় নামাজে গিয়ে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানো মাত্রই আমার মনে হলো মেঝেটা তরল হয়ে যাচ্ছে, আমি নিচে ডুবে যাচ্ছি। আমি আর হাল ছাড়লাম না। শেষদায় গিয়ে আমি দীর্ঘক্ষণ পরে রইলাম। কান্নায় আমার বুক
ফেটে যাচ্ছে। কেন এই নিরপরাধ পরিবারটির উপরে এমন আচাব নেমে এলো? কেন সে বনসুরের আত্মা এতটা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল? সিজদা থেকে বাধা তুলতে দেখলাম ফজরের আজান শুরু হয়েছে। আজানের সেই পবিত্র ধ্বনি কুয়াশা ভেদ করে আমার কানে চলে এলো। সাথে সাথে আমার সেই কোমট ভাবটা কেটে গেল। আমি লম্বা দীর্ঘশ্বাস ফেললাম। ফজরের আজানের পর যখন আকাশটা ফর্সা হতে শুরু করলো, তখন ভাবলাম বিভীষিকা মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না শয়তানি শক্তি কখনো সহজে বিদায় নেয় না। তারা শুধু মানুষকে একটু স্বস্তি দেয় যাতে পরবর্তী আঘাতটা আরো বেশি যন্ত্রণাদায়ক হয়। আমি জায়নামাজ থেকে উঠে জানলার পাশে দাঁড়ালাম। কুয়াশা খানিকটা পাতলা হয়ে গেছে, কিন্তু আকাশের রং আজও কেমন যেন কালচে ছাই বর্ণের হয়ে গেছে। মনে হচ্ছে আকাশটা কোনো পুরনো পশমি চাদর দিয়ে ঢাকা। আমি ঘরে ফিরে এসে খাটে বসলাম। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আমার নজর গেল টেবিলে ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটাটা টিক 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 করে শব্দ করে ঘুরছে না, বরং ওটা কাঁপছে। এক অদ্ভুত কাঁপুনি। আমি ঘড়িটা হাতে নিতেই চমকে উঠলাম। ঘড়ির কাঁচের ভেতর দিয়ে পানি নয়, টাটকা লাল রক্ত চুয়ে পড়ছে। আর ঘড়ির কাঁটাগুলো ধীরে ধীরে উল্টো দিকে ঘুরতে শুরু করলো। 2টা 10 মিনিট, 2টা 9 মিনিট, 2টা 8 মিনিট। আমার মনে হলো আমার চারপাশের দেয়াল থরথর করে কাঁপছে। হঠাৎ করে আমার ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে হ্যান্ডেলটা ঘোরাবার চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম ওটা জ্যাম হয়ে গেছে। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম। কেউ আছেন? আমাকে বাঁচান! কিন্তু আমার চিৎকার যেন আমার এক শূন্যতায় হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছনের দেয়াল থেকে একটা ছায়া নড়ে উঠতে দেখলাম। আমি তাকাতেই দেখলাম দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতাগুলো একটা একটা করে খসে পড়ছে। অদ্ভুত ব্যাপার হলো, খসে পড়া প্রতিটি পাতায় শুধু একটা লাইন লেখা, 35 বছর আগের সেই অভিশপ্ত শীতের দিনটি। হঠাৎ আমার পায়ের নিচ থেকে যেন পিচ্ছিল হয়ে উঠলো। আমি নিচে তাকাতেই দেখলাম মেঝের ফাটল দিয়ে কালো পশমে সুতো বের হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ সুতো। তারা সাপের মতো আমার পা বেয়ে উপরে উঠতে শুরু করলো। আমি লাথি দিয়ে সেগুলোকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু সুতোগুলো এতটাই শক্ত যে আমার চামড়া ফেটে ফেটে বসে যাচ্ছে। আমি চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম। সুতোগুলো এবার আমার সারা শরীর পেঁচিয়ে ফেলছে। মনে হচ্ছে কি জীবন্ত অবস্থায় আমাকে বমি বানিয়ে ফেলছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। সুতোগুলো আমার বুকের খাঁচাটা এতটা জোরে চেপে ধরেছে যে মনে হচ্ছে হাড়গুলো এখনই বটবট করে ভেঙে যাবে। ঠিক সেই সময় ঘরের কোণ থেকে হাসির শব্দ ভেসে এলো। সে বিভৎস শুকনো হাসি। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম সে আবরটি খাটের উপরে বসে আছে। তার হাতে এক জোড়া কাঁটা, যা দিয়ে সোয়েটার বোনা হয়। সে দ্রুত হাতে কিছু একটা বুনছে আর আমার দিকে তাকিয়ে দাঁতহীন বাড়ি বের করে হাসছে। সে বলল, রহিম, সবাই কি আর এক হয়ে? সবাই তোর বৃদ্ধ। তুই যেখানে যাস ঘুরে আবার এই হাড় কাপড়ের শীতের রাতে ফিরে আসবি। এই দেখ তোর জন্য কি বুনছি। সে যেটা বলছিল সেটা তুলে ধরলো। ওটা কোনো সোয়েটার নয়, ওটা ফাঁসির দড়ি। তবে পাটের নয়, মানুষের চুল আর লাল পশম দিয়ে তৈরি সে দড়িটি দিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি নড়তে চড়তে পারছি না। আমার সারা শরীর তখন সে কালো সুতোয় বন্দি। সে আমার মাথার কাছে এসে সে পশমে ফাঁসিটা দড়িটা আমার গলায় পরিয়ে দিল। দড়িটি স্পর্শ করতে আমার মনে হলো আমার গলায় কেউ যেন জ্বলন্ত লাভা ঢেলে দিয়েছে। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে আবার সেই অন্ধকার কারখানার নিজেকে আবিষ্কার করলাম। কিন্তু এবার আমি একা নই। কারখানার একটা কোণে দেখলাম একটা ছোট্ট ছেলে বসে বসে কাঁদছে। কাছে গিয়ে দেখলাম ওটা আমি, ছোটবেলার সেই রহিম কবিরাজ। সে ছোট রহিমটার গায়ে কোনো কাপড় নেই। সে ঠান্ডায় নীল হয়ে গেছে আর তার সামনে দাঁড়িয়ে আছে সে বিভীষিকাময়ের রূপটি। সে ছোট রহিমের কানে কানে বলছে, তোর গরম লাগছে না রহিম? এই নে, এই চাদরটা পর। সে এক রক্ত মাখা চাদর ছেলেটির গায়ে জড়িয়ে দিল। সাথে সাথে রহিম শরীরটাতে রীতিমতো ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে কয়লার মতো কালো হয়ে গেল। এই দৃশ্যটা দেখে আমার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইলো। এই মানসিক অত্যাচার আমি নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমি আত্মা কেবল আমাকে মারতে চায় না, সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু তার অভিশাপের চাদরে মুড়ে দিতে চায়। হঠাৎ এক প্রচন্ড ঝটকায় আমি আবারও আমার ঘরে ফিরে এলাম। আমি মেঝেতে পড়ে আছি। আমার গলায় এখনো সে ফাঁসির দড়ির দাগ। আমি দ্রুত হাত দিয়ে গলাটা পরীক্ষা করলাম। দড়ি নেই, কিন্তু আঙ্গুলে পশমের কিছু লাল রেখা থেকে লেগে আছে।
আমি মোবাইলটা হাতে নিয়ে সেখানে দেখার চেষ্টা করলাম। মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠতেই আমি পাথর হয়ে গেলাম। স্ক্রিনের সময় দেখাচ্ছে 2:10। তার মানে আমি 1 সেকেন্ডও এগোতে পারিনি। গত কয়েক ঘন্টায় আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা কেবলই এক ভ্রম ছিল, নাকি আমি বাস্তবিক সময়ের এক লুপে ফেসে গেছি। আমি জানালার দিকে তাকালাম। বাইরে সে একই রকম কুয়াশা, একই রকম নিস্তব্ধতা। মনে হচ্ছে পৃথিবীটা থমকে গেছে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক বিদ্যায় একে বলা হয় জামানে বুল্লাক বা ঝুলে থাকার সময়। শয়তান যখন কাউকে মানসিকভাবে ধ্বংস করে দিতে চায়, তখন তাকে সময়ের এক মায়াজালে বন্দি করে ফেলে। সেখানে 1 মিনিট মনে হয় 1 যুগের সমান। আমি বিছানায় বসে উচ্চস্বরে সূরা বাকারা পাঠ করা শুরু করলাম। ঘরের বাতাস তখনও ভারী। মাঝে মধ্যে মনে হচ্ছিল কি আমার কানের একদম কাছে এসে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ ঘরের আলোটা জ্বলে উঠে আবার নিভে গেল। আমি দেয়ালের দিকে তাকালাম। দেয়ালের নোনা ধরা প্লাস্টারগুলো খসে গেছে এবং সেখানে মানুষের রক্ত রাখা হচ্ছে অদ্ভুত সব নকশা। নকশাগুলো দেখতে অনেকটা পশমের সোয়েটারের বুননের মতো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমার মাথার ভেতরটা ফেটে যাবে। ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা মহিলার কান্নার শব্দ। শব্দটা জানালার ওপাশ থেকে আসছে। আমি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালাম। কুয়াশার ভেতরে কে একজন দাঁড়িয়ে আছে। পরনে কোনো শীতের কাপড় নেই, শুধু একটা পাতলা শাড়ি। সে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। তার চোখের জলগুলো গায়ে বেয়ে পড়ার আগে বরফ হয়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলছে, রহিম, আমার ছেলেটাকে বাঁচান, ওরা ওকে পশম বানিয়ে ফেলছে। আমি বুঝতে পারলাম সেই মহিলায় জোহরা বিবি, কিন্তু সে তো সকালে আসার কথা। তবে কি আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, নাকি সে এখন আমার জানালার বাইরে প্রেতাত্মার রূপে দাঁড়িয়ে আছে? আমি দরজার দিকে তাকালাম। দরজাটা এবার আপনা আপনি খুলে গেল। বাইরের সেই শীতল বাতাস আবারও ঘরে ঢুকে পড়ল, আর সেই বাতাসের সাথে ভেসে এলো পচা পশমের সে অসহ্য দুর্গন্ধ। আমি সিজদায় পড়ে গেলাম আর বললাম, হে আল্লাহ, এই ইবলিসি মায়া থেকে আমাকে রক্ষা করো। দীর্ঘক্ষণ সিজদায় থাকার পর যখন মাথা তুললাম, তখন দেখলাম ঘরের জানালা দিয়ে সকালের রোদের একটা ম্লান আভা দেখা যাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে মোবাইলের সময় দেখলাম। এবার সময় পাল্টাচ্ছে, সকাল 8:04। আমি হাঁপ ছাড়লাম, কিন্তু শরীরের প্রতিটি হাড় তখনও কাঁপছে। আমি জানতাম এই 2 অধ্যায়ের বিভীষিকা কেবল ট্রেইলার ছিল। আসল নাটক তো শুরু হবে যখন জোহরা বিবি রক্ত মাংসের মানুষ হিসেবে আমার এই ঘরে পা রাখবে। 35 বছর আগে মনসুরের সেই হাহাকার আজ রূপ নিয়ে এসেছে। কি তা ভেবে আমার বেরুদন্ত দিয়ে আবার হিমশীতল স্রোত বয়ে গেল। আমি উঠে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় আমার চোখের নিচে কালি জমতে শুরু করেছে। আমার গলার সেই লাল দাগটা এখন পুরোপুরি মিলিয়ে যায়নি। আমি আয়নার দিকে তাকালাম। আমার সেই কালো শালটা স্থির হয়ে ঝুলে আছে, কিন্তু আমি জানি রাতের অন্ধকারে ওটা আবারও জীবন্ত হয়ে উঠবে। সকাল প্রায় 10:09। আমার ঘরের বাইরে কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি, বরং এক অদ্ভুত ধূসর আস্তরণে চারপাশটা ঢেকে গেছে। আমি গত রাতে সেই বিভৎস সময়ের চক্রের ক্লান্তি নিয়ে জানালার পাশে বসেছিলাম। শরীরটা এখনো কাঁপছে, আর গলার সে অদৃশ্য ফাঁসির দড়িটার দাগটা জল জল করছে। ঠিক সেই মুহূর্তে আমার গেটে সেই টোকান দেওয়ার শব্দ হলো। 1 বার, 2 বার, 3 বার। শব্দটা ধীরে, খুব ধীরে, কিন্তু এর মধ্যে এক গভীর আতঙ্ক লুকিয়ে আছে। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সামনে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক মহিলা। তার বয়স বড়জোর 50-এর মতো হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে কয়েকশো বছরের বৃদ্ধ। তার গায়ের রং ফ্যাকাশে সাদা, চোখ দুটো প্রচন্ড লাল আর কালি জমে পড়েছে। চোখের নিচে জলের শুকনো দাগ, যেন সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। এই হাড় কাঁপানো শীতেও তার গায়ে কোনো চাদর বা সোয়েটার নেই, শুধু একটা পাতলা সুতির শাড়ি জড়িয়ে তিনি থর থর করে কাঁদছেন। আমি তাকে ভেতরে ডাকলাম। তিনি ঘরে ঢুকে সোফায় বসলেন। আমি দেখলাম তার হাত পা বরফের মতো নীল হয়ে গেছে। আমি কোনো প্রশ্ন করবার আগে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি তাকে 1 গ্লাস গরম পানি দিয়ে একটু স্বাভাবিক হওয়ার সময় দিলাম। কিছুক্ষণ পর তিনি চোখ মুছে আমার দিকে তাকালেন। সেই চাহনিতে যে পরিমাণ অসহায়তা ছিল তা দেখে আমার পাথর হৃদয় কেঁপে উঠল। তিনি বলতে শুরু করলেন, রহিম সাহেব, আমার নাম জোহরা। আমি এক অভিশপ্ত বাড়ির বড় বউ। আমরা 7 জন সদস্যের এক সুখী পরিবার ছিলাম। আমি, আমার স্বামী, আমার 2 ছেলে, তাদের বউরা আর আদরের ছোট মেয়ে।
কিন্তু আজ আজ আমরা এক জীবন্ত কবরে বাস করছি। আমার বড় ছেলে আসিফ, তাকে ওরা নৃশংসভাবে কেড়ে নিয়েছে। আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওরা মানে কারা, আর কেনই বা কেড়ে নিল? জোহরা বিবি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমাদের বাড়িতে একটা অলিখিত নিয়ম ছিল, 35 বছর ধরে চলা সেই কঠোর নিয়ম। আমার শাশুড়ি বেঁচে থাকতে সবসময় বলতেন, খবরদার শীতের দিনে কেউ কোনোদিন শীতের পোশাক অর্থাৎ সোয়েটার বা জ্যাকেট গায়ে দিবি না। দরকার হলে লেপ মুড়ি দিয়ে ঘরে বসে থাকবি, আগুন জ্বালিয়ে শরীর গরম করবি, তবু পশমি কাপড় দিয়ে গায়ে জড়াবি না। আমরা ভাবতাম এটা হয়তো বা কোনো কুসংস্কার। তিনি বলতেন, ওই পশমি কাপড় পরলে সে জেগে উঠবে, সে নাকি জেগে উঠে বংশ নির্বংশ করে দিবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তিনি কার কথা বলতেন, আর আপনারা কি কোনোদিন জানতে চাননি এর কারণ কি? জোহরা বিবি মাথা নিচু করে বললেন, তিনি কোনোদিন নাম বলেননি, শুধু বলতেন 35 বছর আগে এক শীতের রাতে আমাদের বংশের উপর এক অভিশাপ নেমে এসেছিল। আমরাও ভয় কোনোদিন ওই নিয়ম ভাঙিনি। কিন্তু কয়েক মাস হলো আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। তার বউ শহরের মেয়ে, আধুনিক শিক্ষায় শিক্ষিত। সে এসে এসব নিয়মকে পাগলের পোলাপ বলে উড়িয়ে দিল। গত মাসের এক কুয়াশাচ্ছন্ন সকালে তীব্র শীত সহ্য করতে না পেরে আমার শাশুড়ি পুরনো সে সিন্দুক থেকে পশমি সোয়েটার থেকে বের করে ফেলেছিল, আর সেদিন থেকেই আমাদের নরক শুরু হয়েছে। তিনি বলতে বলতে শুরু উঠলেন। প্রথমে শুরু হলো আমার বড় ছেলে আসিফকে দিয়ে। আসিফ ছিল আমাদের বাড়ির প্রদীপ, জিম করার স্বাস্থ্যবান ছেলে, অথচ একদিন রাতে ও ঘর থেকে বেরিয়ে আসলো অদ্ভুত এক চিৎকারে। আমরা সবাই গিয়ে দেখলাম ও মেঝের উপরে পড়ে আছে, আর ওর সারা শরীর নীল হয়ে গেছে, ওর চোখের দুটো মণি উল্টো হয়ে গেছে, আর ও বারবার ওর গলার কাছে হাত দিয়ে কিছু একটা ছাড়াবার চেষ্টা করছে। অদৃশ্য কেউ যেন ওকে তড়িতে ফাঁস দিচ্ছে। আমি যেন স্তব্ধ হয়ে শুনছিলাম। জোহরা বিবির বর্ণনা থেকে বুঝতে পারছিলাম গত রাতে আমি স্বপ্নে যে ফাঁসির দোলটা দেখেছিলাম তা আসলে পুরো কল্পনা ছিল না। জোহরা বিবি বলতে লাগলেন, আসিফের মৃত্যুটা সাধারণ মৃত্যু নয় রহিম সাহেব, সেটা ছিল নৃশংস। ও যখন যন্ত্রণায় ছটফট করছিল, আমরা দেখলাম ওর চামড়ার ভেতর দিয়ে ছোট ছোট পশমের কুচি বেরিয়ে আসছে, আর গলার চামড়াটা কি যেন ভেতর থেকে ধারালো কাঁচি দিয়ে কাটছে। আমরা ওকে হাসপাতালে নেওয়ার সময় পাইনি। আমাদের সামনে আসিফের শরীর থেকে হাড় কাঁপানো রক্তে নয়, কারো রক্তে পচা পানি বের হতে লাগলো। আর সেই মুহূর্তে ওর মাথাটা অদ্ভুতভাবে একপাশে ঝুলে পড়লো, ওর ঘাড়ের হাড় বটমট করে ভেঙে গেল, যেন কোনো পিশাচ ওর নিজের হাতে ঘাড় মোটকে দিয়েছে। আসিফ মারা গেল, কিন্তু ওর মৃতদেহটা কাফন দেওয়ার আগেই আমরা দেখলাম ওর সারা শরীর পশমের মতো ঘন লোমে ঠেকে গেছে, যেন কোনো মানুষ নয়, পশমের এক বিভৎস পুতুল। আসিফের পর এবার বাকিদের উপর আক্রমণ শুরু হলো। আমার ছোট ছেলে সারা রাত ঘুমের মধ্যে চিৎকার করে বলে কি যেন গায়ের চামড়া সোয়েটার বুনছে, আর সারা পিঠে সুই ফোটাবার জন্য অসংখ্য গভীর ক্ষত। আমার ছোট মেয়েটা, সে এখন আর এসব কথা বলতে পারে না, ওর জিভটা কেউ যেন তালুর সাথে জমিয়ে দিয়েছে। আমরা যখন খাবার দিই ও খেতে পারে না, মনে হয় খাবারগুলো সব পশমে ভরা। জোহরা বিবি আমার হাত দুটো জড়িয়ে ধরলেন, তার হাতের স্পর্শে আমি বরফের মতো শীতলতা অনুভব করলাম। তিনি বললেন, রহিম সাহেব, আমরা জানি না কি পাপ আমাদের এই বংশে করেছিল। আমার শাশুড়ি বলতেন, শীতের পোশাকে অভিশাপ এই বংশকে শেষ করে দিবে। আমরা এখন প্রতিটি মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় কাটাই। কেউ একটু কাপড় গায়ে দিতে পারে না, এমনকি রাতে কম্বলও দিতে ভয় লাগে। আমার স্বামী সারা রাত কুড়াল দিয়ে উঠানে বসে থাকে, তিনি ছায়া দেখেন। আমাদের বাঁচান রহিম সাহেব, নয়তো কাল হয়তো বা আমার পরিবার আর কেউ বাঁচবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, শান্ত হন জোহরা বিবি, আমি কথা দিচ্ছি আমি আসবো, তবে এর পেছনে ইতিহাস তা আমাকে জানা লাগবে। আপনাদের ওই বাড়িতে 35 থেকে 40 বছর আগে কি ঘটেছিল তা না জানলে আপনাদের কাউকে মুক্তি দেওয়া সম্ভব নয়। জোহরা বিবি শুধু একটা কথাই বললেন, আমি জানি না কি হয়েছিল, তবে আমার শাশুড়ি মরার আগে শুধু একটাই নাম উচ্চারণ করেছিলেন, মনসুর। এই মনসুর নামটি শোনা মাত্রই আমার মনের ভেতরে এক শিহরণ বয়ে গেল। গত রাতে সেই পশমের সোয়েটার পরা বিভৎস আবহটি কি তাহলে মনসুর? আমি জোহরা বিবিকে বললাম, আপনি এখন বাড়ি যান, আগামী 2 দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খবরদার কেউ যেন শীতের কাপড় না পরে, ঠিক আছে? আমি 2 দিন পর আপনাদের বাড়িতে বানাবো। জোহরা বিবি চলে গেলেন, কিন্তু তার ফিরে যাওয়া আতঙ্কের মেঘ আমার ঘরকে আরো অন্ধকার করে দিল। আমি জানতাম এই রহস্যের সমাধান আমার একার পক্ষে সম্ভব নয়, আমাকে কালী এবং কবিরকে ডাকতে হবে। 35 বছর আগের সেই হিমশীতল অভিশাপের শিকড় কতটা গভীরে তা খুঁজে বের করতেই হবে।
জোহরা বেবি সোফায় বসে থর থর করে কাঁপছেন। তার চোখের পানি যেন এক ঘরের কোণে ঠান্ডা জমে যাচ্ছে। আমি তাকে এক গ্লাস গরম পানি দিয়ে আবারও বসতে বললাম। তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস নিলেন, যা অনেকটা হাহাকারের মতো। আমি জিজ্ঞেস করলাম, জোহরা বেবি, আপনার বড় ছেলের মৃত্যুর কথা তো শুনলাম, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার বাকি পরিবারও নাকি বিপদে, বিশেষ করে আপনার ছোট ছেলের বউ, যে প্রথমেই নিয়মটা ভেঙেছিল, তার কি অবস্থা হয়েছে? জোহরা বেবি ভয় তার নিজের হাতের আঙ্গুলগুলো মোচড়াতে লাগলেন। তিনি বলতে শুরু করলেন, রহিম সাহেব, আসিফের মৃত্যুর পর আমাদের মনে হয়েছিল হয়তো আমার শয়তানাটা তৃষ্ণা মিটেছে, কিন্তু আমরা ভুলছিলাম। সে অভিশাপের এবার ধরলো আমার ছোট ছেলের বউ নীলাকে। নীলাই সে অভাগী যে প্রথম ওই আলমারিতে পশমের সোয়েটারটা বের করে পড়েছিল। আসিফের দাফনের 3 দিন পর থেকে নীলা অদ্ভুত আচরণ করা শুরু করলো। ও সবসময় বলতো ওর সারা গায়ে নাকি হাজার হাজার পিঁপড়ে হাঁটছে। আমরা ওর শরীর পরীক্ষা করে দেখলাম, কোথাও কিছু নেই, কিন্তু পাগলের মতো চামড়া আঁচড়াতো। একদিন মাঝরাতে আমরা নীলার ঘর থেকে এক ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পাই। আমি আর আমার ছোট ছেলে যাই দ্রুত সেই ঘরে দৌড়ে যায়। গিয়ে যা দেখলাম তা দেখে রক্তহীন হয়ে গেল। নীলা খাটের উপরে আধশোয়া হয়ে বসে আছে, আর ওর সারা শরীরের রক্তের বদলে নীল রঙের পশমে সুতো বেরিয়ে আসছে। মনে হচ্ছে ওর চামড়াকে ছিদ্র করে দিয়েছে, সুই দিয়েছে। নীলা চিৎকার করে বলছিল, মা, আমার ভেতরে কে যেন সোয়েটার বুনছে, আমার রক্তগুলো শেষ করে দিচ্ছে। আমরা ওর গায়ে হাত দিতে যন্ত্রণায় জ্ঞানহীন হয়ে পড়ে। ওর সারা পিঠে এমন অসংখ্য ছোট ছোট ছিদ্র ছিল, প্রতিটি ছিদ্র দিয়ে সে অভিশপ্ত পশম উঁকে দিচ্ছিল। ডাক্তার আনা হয়েছিল, কিন্তু তিনি দেখে অবাক হয়ে বললেন, এটা তো কোনো চর্মরোগ নয়, মনে হচ্ছে ওর শরীরে কোনো জীবন্ত কোনো পরজীবী ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা জানি রহিম সাহেব, ওটা কোনো রোগ নয়। সে বনসুর ওর চামড়া দিয়ে ওর কাফনটা বুনছে। আজ 3 দিন ধরে নীলা কথা বলে না, শুধু এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। ওর হাত দুটো এমনভাবে নড়াচড়া করে যেন ওর নিজেই কিছু একটা বুনছে। ওর চোখের বনি দুটো এখন পশমের দনার মতো ঘোলাটে হয়ে গেছে। জোহরা বিবির বর্ণনা শুনে আমার নিজের চামড়াও কাঁটা দিয়ে উঠল। আমি এক অদৃশ্য সুই যেন আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আমি অনুভব করতে পারছিলাম এই অভিশাপ কেবল মানুষের জীবনে নয়, তার আগে মানুষকে চরম মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। জোহরা বিবি কিছুক্ষণ পর থেমে গেলেন, এরপর আবারও বলতে শুরু করলেন, রহিম ভাই, নীলার অবস্থার পর আমার ছোট ছেলে জয় পাথর হয়ে গেল। ও সারা দিন নীলার পাশে বসে থাকে, কিন্তু কাল রাতে আমি যা দেখলাম, জয় নীলার হাত ধরে বসেছিল। হঠাৎ আমি দেখলাম জয়ের গায়ের চামড়া থেকে নীল রঙের ধোঁয়া বের হচ্ছে। জয় অস্ফুট স্বরে বলল, মা, আমার খুব শীত করছে। আমি দ্রুত ওকে জড়িয়ে দিলাম, কিন্তু জয়ের শরীরটা আগুনের মতো গরম ছিল না, বরং শীতল ছিল। জয় বলল, ও নাকি ওর কানের ভেতরে কানো সুচ চালানোর শব্দ শুনতে পাচ্ছে। রহিম সাহেব, আমার ছোট ছেলেটাও কি বড় ভাইয়ের মতো শেষ হয়ে যাবে? জোহরা বিবির কথা শেষ হতে না হতেই আমার ঘরের বাতিটা হঠাৎ করে কেঁপে উঠল। জানালার ওপাশ থেকে কুয়াশা ঘনত্ব আরো বেড়ে গেল। আমি বুঝতে পারলাম জোহরা বিবির পরিবারটি এখন অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আছে, আর সেই আগুনের জ্বালানি হলো 35 বছর আগের এক প্রতিহিংসা। আমি জোহরা বিবির দিকে তাকিয়ে বললাম, আপনার ছোট মেয়ে স্বামীর কি অবস্থা? তারা কি এখনো সুস্থ আছে? জোহরা বিবি মুখ থেকে ফুপিয়ে ফুপিয়ে বললেন, সুস্থ? ওই বাড়িতে কোনো সুস্থতা নেই রহিম সাহেব। আমার স্বামী, তিনি তো এখন মানুষ থেকে শয়তানি পরিণত হয়েছে। জোহরা বিবি শাড়ির আঁচল ছেড়ে রীতিমতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার কান্নার শব্দটা নিস্তর ঘরে এক অদ্ভুত হাহাকার তৈরি করছে। বাইরের আবহাওয়া যেন এক আরো ভয়ঙ্কর হয়ে তুলেছে। জানালা কাঁচের উপর তুষার পতো পাতলা কুয়াশার মতো আস্তরণ জমে উঠেছে। জোহরা বিবি একটু শান্ত হয়ে আবারও বলতে শুরু করলেন। তার বর্ণনা ছিল এতটা আদরের ছোট মেয়ে মৌসুমী এবং তার স্বামী আব্বাস আলীকে নিয়ে। রহিম সাহেব, আমার মেয়ে মৌসুমী ছিল এই বাড়ির চঞ্চলতা। ওর হাসিতে আমাদের পুরো ঘরটা সবসময় মুখরিত হয়ে থাকতো, কিন্তু এই অভিশপ্ত দিনটির পর থেকে মৌসুমীর হাসি যেন চিরতরে হারিয়ে গেছে। আসিফের দাপট দিন থেকে ও আর কথা বলতে পারছে না। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তোবা বড় ভাইয়ের অকাল মৃত্যুতে বড় ধরনের কোনো শখ পেয়েছে, কিন্তু কয়েকদিন যাওয়ার পর আমরা বুঝতে পারলাম এটা কেবল শোক নয়, এটা অন্য কিছু। একদিন ভোরে আমি মৌসুমীর ঘরে ঢুকলাম ওকে ডাকতে, গিয়ে দেখি ও বিছানায় বসে আছে, চোখ দুটো পাথরের মতো স্থির। আমি ওর কপালে হাত দিয়ে ডাকলাম, মৌসুমী রে, মা আমার।
ও আমার দিকে তাকালো, কিন্তু ওর চোখে আমি দৃষ্টিতে কোনো জীবন দেখতে পেলাম না। ওর মুখ খোলার চেষ্টা করলো, যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু ওর মুখ থেকে কোনো স্বর বের হলো না। আমি দেখলাম ওর গলার নলিটা বারবার কাঁপছে, যেন ভেতরে কিছু একটা আটকে আছে। আমি ওর মুখটা একটু বড় করে খুলিয়ে ভেতরে তাকালাম। রহিম সাহেব, আমি যা দেখলাম তা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। আমি দেখলাম মৌসুমীর জিভটা ওর উপরে তালুর সাথে শক্তভাবে লেগে আছে, আর ওর গলার ভেতরে জমাট বেঁধে আছে এক কুণ্ডলে লাল রঙের পশমি সুতো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। আমি আমার আঙ্গুল দিয়ে সে সুতো বের করবার চেষ্টা করলাম, কিন্তু যতবার আমি সুতোটা টেনে বের করতে যাই, মৌসুমী যন্ত্রণায় কোকিয়ে ওঠে। মনে হয় সেই সুতোগুলো এর ভেতরে অঙ্গ পতঙ্গের সাথে সেলাই করা। মৌসুমী আজ 10 দিন ধরে এক ফোঁটাও পানি গিলতে পারছে না। ওর গলার কাছে হাত দিলে মনে হয় সেখানে মাংস নেই, শুধু রক্ত কোনো জমাট বাঁধা বরফের ছায় বসে আছে। ও মাঝে মাঝে ইশারায় দেখায় যে ওর কানের ভেতরে কেউ পশম ঢোকাচ্ছে, আর কান দিয়ে মাঝে মাঝে কালো রঙের মতো ঘন তরল বের হচ্ছে, যার গন্ধটা একদম পুরনো ভিজে পশমের মতো। জোড়া বেবি বলতে বলতে নিজের গলাটা চেপে ধরলেন, যেন তিনিও সেই যন্ত্রণায় অনুভব করছেন। আমি বুঝতে পারছি এই আত্মাটি এখন নিজের উপরে এককভাবে তার মায়া বিস্তার করছে। কারো চামড়া দিয়ে কাপড় বুনছে, কারো কণ্ঠস্বর নিয়ে নিচ্ছে। এটা কেমন জিনের আছর নয়, এটা সুপরিকল্পিত প্রতিহিংসা বা প্রতিশোধ। আমি ধীর স্বরে জিজ্ঞেস করলাম, আর আপনার স্বামী আব্বাস আলী সাহেব কি কিছু করতে পারছেন না? জোহরা বিবি এবার অদ্ভুত একটা হাসি দিলেন। হাসিতে কোনো শোক নেই, আছে এক বুক জ্বালা। আমার স্বামী আব্বাস আলী এখন নিজে জীবন্ত লাশ রহিম সাহেব। তিনি আগে ছিলেন এই গ্রামের অন্যতম সাহসী মানুষ, কিন্তু এখন নিজের ছাড় দেখেও আতঙ্কে উঠেন। সারাদিন হাতে একটা বড় কোরআন নিয়ে বাড়ির উঠোনে বসে থাকেন। তিনি বলেন কুয়াশার ভিতর থেকে নাকি কেউ একজন তাকে ইশারা করে ডাকছে। তিনি কার সাথে যেন বিড়বিড় করে কথা বলেন। আমরা যখন জিজ্ঞেস করি কার সাথে কথা বলছেন, তিনি রক্তবর্ণ চোখে তাকিয়ে বলেন, দেখছিস না বসু দাঁড়িয়ে আছে, ওর সোয়েটারটা ফেরত যাচ্ছে। রহিম ভাই, আমার স্বামীর শরীর আরো খারাপ অবস্থা। এই শীত কোনো চাদর বা লেপ নিতে পারেন না। তিনি বলেন কাপড়ে স্পর্শ করলে তার গায়ের চামড়া মনে হয় জ্যান্ত পুড়ে যাচ্ছে। ওনার সারা শরীর এখন অদ্ভুত সব দাগ, মনে হয় কেউ যেন গরম লোহা দিয়ে ওনার শরীরে একেবারে বসিয়ে দিচ্ছে। শুধু কোরালটা শান দিয়ে বিড়বিড় করে বলেন, আমি তোকে মারিনি মনসুর, আমি তোকে মারিনি। কেন আমার বংশ শেষ করছিস? গত পরশু রাতে আমি ওনাকে খুঁজতে বের হলাম। দেখলাম তিনি আমাদের সেই পুরনো গোয়াল ঘরের পিছনে দাঁড়িয়ে আছেন। সেখানে আগে একটা বিশাল মেহগনি গাছ ছিল, যা 35 বছর আগে কেটে ফেলা হয়েছিল। আব্বাস আলী সেই শূন্য জায়গার দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন। হঠাৎ আমি দেখলাম সেই শূন্য জায়গা থেকে এক ঝলক শীতল বাতাস ওনার শরীর আছড়ে পড়ল। সাথে সাথে ওনার চোখের ভ্রু আর দাড়িগুলো সাদা হয়ে গেল, যেন সেখানে বরফ জমেছে। ওনার সারা শরীর কাঁপতে শুরু করলো, নীল হয়ে গেল। আমি ওনাকে কোনো মতে ঘরে নিয়ে আসলাম। এখন তিনি শয্যাশায়ী, কিন্তু ওনার শরীরের তাপমাত্রা এতটাই কম যে ওনার পাশে বসলে মনে হয় ফ্রিজের ভেতরে বসে আছি। জোহরা বেবি থেমে গেলেন। তার কথাগুলো আমার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছে। 7 জন সদস্যের একটি পরিবার, যেখানে প্রতিটি মানুষ একটা জীবন্ত বিভীষিকা উপভোগ করছে। বড় ছেলে নৃশংসভাবে মারা গেছে, ছোট ছেলের বউ চামড়া দিয়ে পশম বের হচ্ছে, এবং ছোট ছেলের কানে পশম ঢোকার আওয়াজ, মেয়ের কণ্ঠস্বর রোধ, এবং গৃহকর্তা এই মানসিক শারীরিক পতন, এই যেন এক নারকীয় উৎসব। আমি জোহরা বিবিকে জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, আপনি বললেন শীতের পোশাক পরার কথা বললে আপনার শাশুড়ি গালাগালি করতেন। তিনি কি নির্দিষ্ট কোনো পোশাকের কথা বলতেন? জোহরা বিবি চোখ মুছে বলেন, হ্যাঁ রহিম সাহেব, তিনি সবসময় একটা বিশেষ পশমি সোয়েটারের কথা বলতেন। ওটা ছিল আমার শ্বশুরে কেনা একটা লাল দামি রকমের সোয়েটার। শাশুড়ি বলতেন ওই সোয়েটারটাই বাড়ির অভিশাপের চাবিকাঠি। ওটা নাকি মনসুরের রক্তের সাথে মিশে আছে। আমার ছোট ছেলের বউ নীলা যেদিন ওই আলমারিটা খুলেছিল, সে আসলে ওই লাল সোয়েটারটা গায়ে জড়িয়েছিল। ওইটা পরার পরেই নাকি ওর মনে হয়েছিল ওটা ওর গায়ের সাথে কামড়ে ধরছে। ওটা খোলার চেষ্টা করতেও পারেনি। পরে যখন আমাদের কান্নাকাটি ওটা আপনি গা থেকে খুলে পড়ে গেল, তখন থেকে নীলার ওই অবস্থাটা শুরু হলো। আমি এবার বুঝতে পারছি সেই লাল সোয়েটারটা ছিল সেই মাধ্যম, যার মাধ্যমে মনসুরের অতৃপ্ত আত্মা সেই বাড়িতে প্রবেশ করছে। 35 বছর আগে শীতের কাপড় দিয়ে সে অবজ্ঞার নৃশংসতা করা হয়েছিল, সেই কাপড়ে আজ জমদূত হয়ে ফিরে এসেছে। আমি জোহরা বিবির দিকে তাকিয়ে বললাম, জোহরা বিবি, আপনার উপরে এখন পর্যন্ত কোনো আক্রমণ করা হয়নি, কিন্তু কেন? আপনি কি কোনোদিনই নিয়ম ভাঙেননি? জোহরা বিবি মাথা নিচু করে বললেন,
হ্যাঁ, আমি জানি না রহিম সাহেব, আমি শুধু সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু কাল রাতে আমি যখন ঘুমাবার চেষ্টা করেছিলাম তখন অনুভব করলাম আমার গায়ের নিচে বরফ হাত পড়েছে। আর আমি তাকে দেখলাম কেউ নেই, কিন্তু সকালে উঠে দেখি আমার পায়ের পাতা সেই পশমে বরফের দাগ ফুটে উঠেছে। আমার সময় সম্ভবত শেষও এসেছে। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি জানতাম আমাকে আর দেরি করা চলবে না। এই পরিবারটির প্রতি সদস্য মৃত্যুর মুখে ঢলে পড়ছে। বনসুরের সেই প্রতিশোধ কেবল রক্ত চায় না, সে চায় প্রতিটা মুহূর্তের করুণ যন্ত্রণা। আমি বললাম, জোহরা বিবি, আপনি বাড়ি যান, আমি আমার বন্ধু কালিয়ার কবিরের সাহায্য নিয়ে আজ রাতে জোগাড় করবো আপনার অবস্থা। 35 বছর আগে ঠিক কি হয়েছিল বনসুরের সাথে তা আমাকে জানতে হবে। আর ওই লাঞ্চ সোয়েটারটা এখন কোথায়? জোহরা বিবি বললেন, ওটা নীলার ঘরের মেঝেতে পড়ে আছে রহিম সাহেব, আমরা ওটা স্পর্শ করার সাহস পাইনি, ওটা ওখানে পড়ে আছে, মনে হয় ওটা থেকে এখন ধোঁয়া বের হচ্ছে। আমি গভীরভাবে চিন্তা করলাম, একটা অভিশপ্ত পোশাক, একটা মৃত আত্মা এবং নিদারুণ শীত, এই তিনের মিলনেই এই পরিবারটির কাল হয়ে দাঁড়িয়েছে। আমাকে এখন ফিরে যেতে হবে অতীতে। 35 বছর আগে সে অন্ধকার রাতে যখন একটা নিরপরাধ প্রাণীর হাহাকারে এই অভিশাপের জন্ম দিয়েছিল। জোহরা বিবির জবানবন্দিতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমার মনে হচ্ছে আমার ঘরের চারপাশের দেয়ালগুলো ভয়ে সংকুচিত হয়ে আসছে। হারিকেনের আলোটা কেমন যেন নীলচ ধারণ করলো। জোহরা বিবি তার কাঁপা কাঁপা দুটো হাত কোলের উপরে রাখলেন। তার নখগুলো ঠান্ডায় কালচে হয়ে গেছে। তিনি এক মুহূর্তের জন্য জানালার বাইরে ধূসর কুয়াশার দিকে তাকালেন, যেন সেখানে তিনি তার হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজছেন। রহিম সাহেব, আমার বড় ছেলে হাসিফ যখন মারা গেল, ওর স্ত্রী সালমা মাত্র 6 মাসের মাথায় অন্তঃসত্ত্বা। এই বাড়ির অন্ধকার নিয়মগুলো মেনে চলতো ঠিকই, কিন্তু ও সবসময় খুব ভয় পেত। আসিফের সে বিভৎস মৃত্যুর পর সালমা পাথর হয়ে গেছিল। ও কাঁদতো না, শুধু কোলকুচো হয়ে বসা পেটের উপরে হাত রেখে এক জায়গায় বসে থাকতো। কিন্তু 3 দিন আগে সালমার সাথেও যা হচ্ছে তা দেখে আমার মনে হচ্ছে ওই অনাগত সন্তানটি বোধহয় দুনিয়ার আলো দেখতে পাবে না। সালমা কাল রাতে আমাকে এসে বলল, আম্মা, আজ তো মরে গিয়ে আমাকে শান্তি দিচ্ছে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম আর বললাম, কিন্তু কেন, কি হয়েছে? সালমা বলল, ও নাকি প্রতি রাতে অনুভব করে আসিফ ওর পাশে এসে শুয়ে আছে, কিন্তু আসিফ তো আগের মতো নেই। ওর শরীরের চামড়ার নিচে নাকি বরফের মতো ঠান্ডা আর খসখসে। সালমা যখন ওর গায়ে হাত দেয় তখন ওর মনে হয় ওটা কোনো মানুষের গা নয়, বরং ভিজে থাকা পশমের এক বিশাল দলার উপরে হাত রেখেছে। আসিফ নাকি সালমার গায়ে কানে ফিস ফিস করে কথা বলে আর বলে, খুব শীত করছে সালমা, আমাকে তোর পেটের ভেতরে একটু জায়গা দিবি, ওখানে খুব আরাম, খুব আরাম। রহিম সাহেব, সালমার গায়ের রং ফ্যাকাশে হলদে হয়ে গেছে। ওর সারা শরীরে এখন নীলচে শিরাগুলো ফুটে উঠেছে। ওর পেটের ভিতর থেকে মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ বের হয়ে আসে। টেকে যেমন করে পশমের গোল্লা বের হয়, টেকে তেমনই। ও সহ্য করতে পারে না। ও যখনই কিছু খায় তখনই বমি করে ফেলে, আর সেই বমির সাথে কালচে রং বেরিয়ে আসে। আমরা যখন সেই ঘরের জানালা বন্ধ করে দিই তখন কোথা থেকে যেন বরফ শীতল হাওয়া ঘরে ঢোকে। সে হাওয়ায় সে মোমবাতির শিখা জ্বলে না, বরং শিখাটা নীল হয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। জোহরা বিবির কথা শুনে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো, অথচ ঘরের তাপমাত্রা তখন হিমাঙ্গের নিচে। তিনি বলেই চললেন, আমাদের এই বাড়ির পরিবেশ এখন বসবাসের যোগ্য নেই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমাদের বাড়ির রান্নাঘরের চুলায় আমরা এখন আগুন জ্বালাতে পারি না। চুলায় আর লাকড়ি দিলেও মনে হয় চুলায় লাকড়ি দিয়ে আগুন ঠিকই জ্বলে, কিন্তু আগুনের কোনো তাপ আসে না। আপনি যদি আগুনের উপর হাত রাখেন আপনার হাত পড়বে না, বরং মনে হবে একতলা বরফের উপরে হাত রেখেছেন। আমাদের খাবারের থালাগুলো রীতিমতো টেবিলের উপরে রাখি। কয়েক মিনিটের মধ্যে ভাতের উপরে তুষারের মতো সাদা আস্তরণ পড়ে যায়, তরকারিগুলো জমে পাথর হয়ে যায়। আমরা এখন আধা জমাট বাঁধা বরফ মেশানো খাবার খেয়ে বেঁচে আছি। আমাদের বাড়ির বিড়ালটা, ওটা গত পরশুদিন বরফ হয়ে রীতিমতো উঠোনেই মারা পড়েছিল। ওটার গায়ে পশমগুলো সব খসে খসে গিয়ে সেখানে অদ্ভুত লাল সোয়েটার গজিয়ে উঠেছিল। আমরা ওটাকে মাটি দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাটি এতটাই শক্ত হয়ে গেছে যে কোদাল দিয়ে 1 ইঞ্চি কোপানো সম্ভব হয়নি। শেষে ওটাকে বাড়ির পেছনে পুকুরে ভাসিয়ে দিয়ে আসলাম। জোহরা বিবি এতটুকু বলেই থামলেন, মুখ দিয়ে রীতিমতো নিঃশ্বাস নিলেন আর বললেন, রহিম ভাই, সবচাইতে ভয়ঙ্কর দৃশ্যটা হলো রাতের বেলা যখন সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। তখন আমাদের বাড়ির ছাদে কেউ একজন ভারী পা ফেলে হাঁটে।
আমরা সবাই ভয় একটা ঘরে জড়সড় হয়ে বসে থাকি। আমরা শুনতে পাই ছাদের উপর থেকে এক জোড়া কাঁটার শব্দ আসছে, টিক 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 করে শব্দ হয়, মনে হয় কেউ বিশাল কোনো পশমি কাপড় বুনছে। মাঝে মাঝে সেই শব্দটা জানালা একদম কাছে চলে আসে, তখন মনে হয় জানালার কাছের পাশে কেউ কঙ্কালসার হাত রীতিমতো হাত রাখছে। আমার ছোট ছেলে জয় যে নীনার পাশে বসে থাকতো, ও এখন নাড়াচাড়া করতে পারে না। ওর হাড়ের ভেতরে নাকি বরফ জমে গেছে। সারাক্ষণ কাঁপতে কাঁপতে বলে, মা, মনসুর ও আসছে, ও সোয়েটারটা রক্ত যাচ্ছে। ও বলছে পশম ভেজাতে রক্ত লাগে। জয়ের গায়ের লোমগুলো এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই লোমের গোড়া থেকে টপ টপ করে রক্ত বের হয়। ওর বিছানার চাদর এখন রক্ত আর বরফ ভিজে একাকার হয়ে গেছে। আর জোহনা বিবির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল বিশাল অন্ধকার গহরের ভেতরে আমি যেন পড়ে যাচ্ছি। তার বর্ণনা অতি প্রাকৃত নয়, চরম ভয়াবহ। জোহনা বিবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, রহিম সাহেব, আমার শাশুড়ি মারার আগে একটা কথা বারবার বলতেন, শীতের পোশাক পরলে সে জেগে উঠবে, আর শীতের পোশাক না পরলে হাড়ের ভেতরে দংশন করবে। আমরা সবাই এখন দংশন করছে, আমাদের দংশন নির্বংশ হওয়ার পথে। 7 জনের মধ্যে একজন তো কবরে, বাকি আমরা হাঁটাচলা করা লাশ। আপনি কি জানেন আমাদের বাড়ির পুকুরে পানি এখন আর নড়ে না, ওটা একদম জমে আয়না হয়ে গেছে। আর সে আয়নার তলায় তাকালে দেখা যায় শত শত মানুষের মুখ সেখানে ভেসে আছে, যাদের সবার পরনে সে অভিশপ্ত লাল সোয়েটার। তারা সবাই মিলে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি অনুভব করলাম আমার হাত দুটো কাঁপছে। জোহরা বিবিকে অভয় দেওয়ার মতো শব্দ করে মারার কোনো কাজ নেই। আমি শুধু জিজ্ঞেস করলাম, জোহরা বিবি, আপনার শ্বশুর আব্বাস আলী সাহেব এখন কোরাল নিয়ে উঠানে বসে থাকেন? জোহরা বিবি মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু কোরালটা লোহার নয়, ওটা বরফ হয়ে গেছে। তিনি এখন আর কথা বলেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কাল রাতে আমি ওনাকে দেখতে গেলাম, গিয়ে দেখি ওনার গায়ের চামড়ার জায়গা ফেটে গেছে, আর সেই ফাটা জায়গায় গিয়ে কালো রঙের মতো উল বের হয়ে আসছে। ওনার দড়িগুলো সাদা পশমে পরিণত হয়েছে। তিনি শুধু বিড়বিড় করে বলেন, মনসুর, আমায় মাফ করে দে, আমি তোকে শীতের রাতে বের করতে চাইনি রে। আমার বাবার আদেশ আমি তোকে মেরেছিলাম, বিশ্বাস কর। রহিম সাহেব, তার মানে আমার শ্বশুরও এর সাথে জড়িত ছিলেন। 35 বছর আগে সেই পাপের বোঝা আজ আমাদের পুরো বংশকে টানতে হচ্ছে। জোহরা বিবি কান্নায় ভেঙে পড়লেন। আমি জানতাম এই রহস্যের জট খুলতে হলে আমাকে 35 বছর আগে যেতে হবে। আমি বললাম, জোহরা বিবি, আপনি নিজেকে শক্ত করেন, আর 3টা দিন এর মধ্যেই আমি সালমা এবং আপনার বাড়িতে যেন কেউ না যায়, আর আপনার স্বামীর হাতে কোরালটা যেন কেউ স্পর্শ না করে। আমি 2 দিন পর আসবো, তার আগে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। জোহরা বিবি উঠে দাঁড়ালেন। তার হাত চলায় কোনো প্রাণ নেই, মনে হচ্ছে এক জীবন্ত পুতুল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি চলে যাওয়ার পর আমি ঘরে বসে রইলাম। ঘরের তাপমাত্রা এখন আরো কমে যাচ্ছে। হারিকেনটা নিভে গেল এবং অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার ঘরের খাটের তলায় কেউ একজন শুয়ে পড়ছে। টিক 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 করে শব্দ হচ্ছে। সো প্রাণপ্রিয় জেফরি ভাই, আজ এতটুকুই। গল্পটা অনেক বড়, তাই 2 পর্বে শেয়ার করছি। এরপরে কি হলো? জোহরা বিবির কাছে কি রহিম সাহেব গিয়েছিল? রহিম কবিরাজ কি শেষ করতে পেরেছিল সেই মনসুরের অভিশাপ? জানতে চোখ রাখুন ভৌতিক কথায়। আগামীকাল ফিরে আসবো এই ঘটনার পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাইয়া। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের 42তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। উনি রাজবাড়ির একটি রিনাউন্ড মসজিদের পেশ ইমাম এবং খতিব। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন, অনেকেই তাকে চেনেন। ঘটনাটি উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি চান না ওনার নাম এবং মুয়াজ্জিন সাহেবের নামটা আমরা বলি। মসজিদের নামটা বললে রাজবাড়িতে যারা আছেন তারা অনেকেই চিনে যাবেন, আর যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারাও ওই মসজিদটা দেখেছেন, এতটুকুই বলতে পারি। এই কারণেই এই বিষয়টা আমরা একটু হাইড রাখছি। হাইড রেখে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ঘটনাটি মুয়াজ্জিন সাহেব শুনেছিলেন তার বাবার কাছে, তার বাবা তার দাদার কাছে, এইভাবে আর কি। ঘটনাটির সময়কাল 1915, 20, 25 এরকম আর কি, অনেক আগের ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার বর্তমান যে পাচুরিয়া রয়েছে, এই পাচুরিয়ার একটি জায়গা।
ওই জায়গাটা বর্তমানে কুঠি পাচুরিয়া নামে পরিচিত। এই কুঠি পাচুরিয়াতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে সোভান কবিরাজ। উনি যেমন উঁচু লম্বা সুঠাম দেহের ছিলেন, ঠিক তেমনি লাঠি চালাতে পারতেন, আর কবিরাজি তো উনি জানতেনই। অসংখ্য জিন ওনার বশীভূত ছিল। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই জিনগুলোকে উনি বশীভূত করে রেখেছিলেন, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। মাঝে মাঝে বাইরে যখন যেতেন তখন জিনেদেরকে দিয়ে পালকি নিয়ে সেই পালকির ভেতরে বসে উনি বিভিন্ন জায়গায় চলে যেতেন। এমন অনেক ধরনের গল্পই ওনার নামে প্রচলিত রয়েছে। ওই কুঠি পাচুরিয়ার যে জমিদার বাড়িটা রয়েছে, ওই জমিদার বাড়ির যেই জমিদার, ওই জমিদারের একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে কোনো একটা শক্তিশালী জিন এসে আসর করে। কোনোভাবেই ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। যেই কবিরাজি আসে সে এমন এক বিপদে পড়ে, শেষ পর্যন্ত নাকানি চুবানি খেয়ে ওই জমিদার বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়। কোনো কবিরাজ এসে যখনই ওই ছেলের উপর রুকিয়া করা শুরু করে, জিন হাজির করার চেষ্টা করে ছেলের উপরে, কোত্থেকে যেন বেধড়ক মার শুরু হয়ে যায় ওই কবিরাজের উপরে। কোনো গণ্ডি দিয়েও কোনো লাভ হয় না। ওই গণ্ডির ভেতর থেকেই ওই কবিরাজকে বেধড়ক পিটানো শুরু করে। কবিরাজ নিজের জীবন বাঁচানোর তাগিদে রুকিয়া বাদ দিয়েই কোনো মতে তার ঝোলা নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এরকম অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাদরে লোঝা কবিরাজকে নিয়ে আসা হলেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। যেই কবিরাজই আসে মার খেয়ে পালায়। সোভান কবিরাজ ওনারও এক পর্যায়ে এসে ডাক পড়ে। ওইখানকার যে জমিদার, তার কাছে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির আসা যাওয়া করে, তারা তাদের জানা বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানাচ্ছিলেন, কিন্তু এলাকাতেই যে এরকম একজন কবিরাজ আছে এই বিষয়টা সোভান কবিরাজের কথা আর কি জমিদার ওইভাবে জানতেন না। জানলেও তেমন একটা আমলে নেন নাই। এলাকার লোক তো, সে আর কি করবে, অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসলো গেল, মারধর খেয়ে পালালো। সোভান কবিরাজ আর কি করবে? সোভান কবিরাজকে একটা পর্যায়ে এসে ডেকে আনা হয়। সোভান কবিরাজ আসেন। আসার পর উনি ওনার পদ্ধতিতে রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো ওই ছেলের উপরে ওই জিনটা এসে হাজির হয়। ওই জিনটা হাজির হওয়ার পর ওই সোভান কবিরাজকে বলছে যে, সোভান, তোর সাহসে আমি মুগ্ধ। এই প্রথম সরাসরি কোনো কবিরাজকে আমি মারতেছি না। এর আগে যেগুলো আসছে আমার হাতে মার খেয়ে চলে গেছে। তুই আসছিস, আর কিছু করতে হবে না, আমি এই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাব। তুই একটা কাজ কর, তুই এখনই একটা পিতলের থালা আনতে বল, আর এই জমিদারের বাড়িতে যে গাভী রয়েছে এই গাভীর ওলান থেকে এখনই দুধ দোয়াতে বল। এই পিতলের প্লেটের উপরে দুধ নিয়ে আমার সামনে রাখ। ওই সময় ওইটাই করা হয় খুবই দ্রুততার সাথে। এরপর ওই জিন বলে যে, তোকে তো আমার ভালো লাগছে, তোকে এমন একটা কিছু করে দিয়ে যাব তার কবিরাজি আরও বেশি দিন টিকে থাকবে। এরপর আসলে কি করেছিল এই বিষয়ে অতটা ভালো করে জানা যায় না। ওই জিনটা বলেছিল যে, আমি এখান থেকে চলে যাব, বল তুই কি নমুনা দেখতে চাস। সোভান কবিরাজ জানে যে ওই জিনেরা চলে যাওয়ার সময় যেটা করে, কোনো একটা গাছের ডাল ভাঙে বা কোনো একটা জিনিস ভেঙে দিয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিয়ে চলে যায়, দমকা বাতাস হয়ে চলে যায়, এরকমটাই তো। ওই জমিদারের বাড়িতে নাকি অনেক পুরনো একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটা অনেক মোটা ছিল, বহু পুরনো বড়ই গাছ। সোভান কবিরাজ বলেন যে, না, তেমন কিছু করতে হবে না, তুমি যদি কোনো চিহ্ন রেখেই যেতে চাও তাহলে ওই বড়ই গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাও। তখন ওই জিনটা বলে, যা, তোর কথাই রাখবো। এই বলার পরপরই ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ করে কর্মর কর্মর আওয়াজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই বড়ই গাছের ওই দিকটা থেকেই ওই আওয়াজ আসছে।
সবাই ওই বড়ই গাছের দিকে যখন তাকিয়েছে সবাই আতঙ্কিত হয়ে যায়, দেখে ওই বড়ই গাছটা মনে হচ্ছে নিজে থেকেই মোচড়াচ্ছে, তার শিকড়গুলো একটা একটা করে মাটির থেকে উঠে যাচ্ছে। কোনো একটা গাছ যদি মুচড়িয়ে শিকড় সহ তুলে ফেলার প্রক্রিয়া করা হয়, ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে ওই বিশাল বড় শক্তিশালী এই বড়ই গাছকে কেউ মোচড়াচ্ছে। আর ওই কারণেই শিকড়গুলো একটা একটা করে টাস টাস করে মাটি থেকে সরে যাচ্ছে। সবার চোখের সামনে এটা হলো। ওই গাছটা মুহূর্তের মধ্যে মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল। শূন্যে ওঠার পর ওই গাছটা জমিদারের যেই মেইন গেটটা ছিল, বাড়ির যেই সদর দরজা, ওই দরজার সামনে গিয়ে ধপাস করে পড়লো, মানে শূন্যে উঠে গিয়ে ধপাস করে ওইখানটাতে পড়েছে। সবাই এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। যখন হঠাৎ করে এই ঘটনা ঘটেছে তখন ওই গাছের আশেপাশেও কিছু মানুষজন ছিল, তারা তো সরে এসেছিল, কিন্তু যখন ধপাস করে ওই দরজার সামনে গিয়ে পড়ে ওইখানে কিছু মানুষজন ছিল, মারা কেউ যায় নাই, তবে কয়েকজন লোক আহত হয়েছিল। ওই গাছটা নাকি 2 দিন লেগেছিল খালি কেটে কেটে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তাহলে কত মোটা বড়ই গাছ ছিল! এরকম বড়ই গাছ এখন তো সচরাচর দেখাই যায় না। জিনটা একটা ডাল ভাঙার কথা বললেও পুরো গাছটাই একদম উপড়িয়ে ফেলে। এতেই সে একটা প্রমাণ রেখে যায় সে কতটা শক্তিশালী। এরপরে নাকি আর একটা ঘটনা ঘটেছিল, অনেক ঘটনাই ছিল, তার মধ্যে একটা বিষয় হলো যে সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়েছিল। একটা সময় পদ্মা নদীর ওই দিকটা দিয়ে অনেক ডাকাত ট্রলার যোগে বা নৌকা যোগে আসতো। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত ট্রলার ছিল না, বড় বড় নৌকা থাকতো, গয়না নৌকা থাকতো, এরকম নৌকায় করে অনেকেই ডাকাতি করতে আসতো। এখন যে পদ্মা নদী, এটা তো অনেকটাই দূরে সরে গেছে, তখন তো এতটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, উত্তাল পদ্মা নদী ছিল, অনেক ডাকাতি হতো ওই সাইডটা দিয়ে। একবার হয় কি, সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাত পড়ার পর ওই পরিবারেরই এক সদস্যকে একটা ডাকাত আঘাত করে বসে। তখনই সে চিৎকার করে বলে ওঠে যে সোভান কবিরাজের মতো লোক থাকতে তোরা ডাকাতরা আমাদেরকে আঘাত করার সাহস পাইলি। এটা চিৎকার করে বলার পরপরই সোভান কবিরাজ এটা শুনতে পেরেছে। ডাকাতটা এমনভাবে আসে, সোভান কবিরাজ তখন ঘুমন্ত ছিল, সে টের পাই নাই। তখন যখন এটা শুনেছে, সোভান কবিরাজ একটা লাঠি নিয়ে এমনভাবে আক্রমণ করে ওই 20-25 জন ডাকাতের উপরে, মুহূর্তের মধ্যে এই 20-25 জন ডাকাত একদম ধরাশায়ী হয়ে যায়, অনেক গুরুতর আহত হয়, কোনো রকমে প্রাণ নিয়ে তারা পালাতে পেরেছিল এখান থেকে। এবার আসি সোভান কবিরাজের একদম অন্তিম মুহূর্তের ঘটনায়। সোভান কবিরাজ কিন্তু এই যে পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতো, জিনেরা এটা নিয়ে যেত। একবার এরকম একটা ঘটনা শোনা যায়, এটা লোকমুখেই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা চলে আসছে। সেটা হচ্ছে যে লোকজন বলে যে সোভান কবিরাজ একবার পালকিতে করে বাইরে বের হয়েছেন, হঠাৎ করেই নাকি একটা পাখি তার সামনে দিয়ে উড়ে চলে যায়, আর এতে করে সোভান কবিরাজ কিছুটা ভয় পেয়ে যান। অনেক সময় চমকে ওঠে না কিছু মানুষ, হঠাৎ করে সামনে কিছু চলে আসলে ওরকম করে চমকে ওঠেন। তাকে বহনকারী জিনেরা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে এই সোভান কবিরাজ তো বেশ দুর্বল গোছের লোক, সে এতদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে আমাদেরকে বশীভূত করে রেখেছে, এ তো আসলেই ভীতু প্রকৃতির লোক, এরকমটা তারা মনে করেছে। তখন ওই জিনেরা বলেছে যে সোভান কবিরাজ, আমাদেরকে অনেক কষ্ট দিছো, অনেক কাজকাম করাইছো, প্রতিদিন এই পালকি বহন করাও আমাদেরকে দিয়ে। একটা পাখি দেখে যে লোক ভয় পায়, সে আমাদেরকে দিয়ে এরকম কাজ করায়, এটা তো আমরা বুঝতেই পারিনি। তোমার সাথে আজকে আমাদের সম্পর্ক শেষ। এটা বলেই নাকি তাকে ওই পালকির ভিতর থেকে টেনে নামানোর পর মাটির উপর দাঁড় করিয়েছে। সোভান কবিরাজ ফিল করে যে সে আস্তে আস্তে মাটির দিকে ঢুকে যাচ্ছে, মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকতে ঢুকতে প্রায় কোমর পর্যন্ত ঢুকে যায়। এরপরে সোভান কবিরাজের উপর কিছু নির্যাতন করেছিল জিনেরা, তবে প্রাণে মারেনি। এরপর জিনেরা চলে যায়। সোভান কবিরাজ অজ্ঞান অবস্থাতে ওইভাবে পড়েছিল, কোমর পর্যন্ত মাটির নিচে পোতা অবস্থায়। সকালবেলা লোকজন সোভান কবিরাজকে এই অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সোভান কবিরাজ সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা 3 দিনের মাথায় সোভান কবিরাজ অসুস্থ হয়ে মারা যান। এর মাধ্যম দিয়েই সোভান কবিরাজের ঘটনার সমাপ্তি ঘটে।
রাজবাড়ির পাচুরিয়া এলাকায় সোবহান কবিরাজের নাম এখনও অনেকেই মুখে উচ্চারণ করেন যে এরকম একজন ব্যক্তি একটা সময় ওই এলাকাতে ছিল। 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে সোবহান কবিরাজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনও ময় মুরব্বীদের মুখে তার কথা শোনা যায়। এমন একটি ঘটনাই আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনি রাতের 42তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এমনই এক রোমহর্ষক, রহস্যময়, মর্মান্তিক ঘটনা যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে আমাদের অনেকের মনের মধ্যেই জমে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তানিয়া আহমেদ। ওনার বাড়ি বরিশাল জেলার এয়ারপোর্ট উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন 2025 সালের জুন মাসে। ওনার একটা বিড়াল ছিল, খুব আদরের বিড়াল। উনি যখন ঢাকাতে চলে আসেন, উনি বর্তমানে ঢাকার মালিবাগে বসবাস করছেন, তখন ওনার বিড়ালটাকে ওনার মায়ের কাছে দিয়ে আসেন। এই আদরের বিড়ালটি ওনার মাকে দিয়েছে সজোরে এক কামড়, একদম রক্তারক্তি অবস্থা। উনি এ খবর শোনার পর ওনার মাকে দেখতে গিয়েছেন। তানিয়া আপুর শ্বশুরবাড়ি কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়নেই। ওনার শাশুড়িও দেখতে এসেছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এমন সময় ওনাদের একটা ডিভাইসে কেউ একজন মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ বাজিয়ে দিয়েছেন। ওই সময় আলোচনার মধ্যে মৃত্যু, কবর, আজরাইল আলাইহিসসালাম এই প্রসঙ্গগুলো আসছিল। ওই সময় হঠাৎ করে ওনার শাশুড়ি বলে ওঠেন যে আমি তো আজরাইল দেখেছি। এটা শোনার পর তানিয়া আপু বলেন, আজরাইল আলাইহিসসালামকে দেখেছেন? আজরাইল আলাইহিসসালামকে তো দেখা যায় না, যিনি মৃত্যুবরণ করবেন তিনি শুধু দেখতে পারেন। এছাড়া তো আজরাইল আলাইহিসসালামকে দেখা যায় না, ফেরেশতাকে কেউ তো দেখতে পারবে না, ফেরেশতাদেরকে জিনেরাও দেখতে পারে না। আপনি মনে হয় অন্য কোনো কিছু দেখেছেন। উনি বলেন, না, আমি আজরাইল আলাইহিসসালামকেই দেখছি। এখানে বলে রাখা ভালো, এই তানিয়া আপুর শাশুড়ি উনি কিন্তু খুবই পরহেজগার একজন মহিলা। খাস পর্দা করেন, নফল নামাজ, ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোটাই উনি পারতপক্ষে বাদ দেন না। ওনার মুখে এই ধরনের কথা শোনার পর তানিয়া আপু আর ওনার আম্মা একটু নড়েচড়ে বসেন যে ঘটনাটা কি। তখন ওনার শাশুড়ি একটি রোমহর্ষক ঘটনা শেয়ার করেন এবং এই ঘটনা সম্পর্কিত বেশ কিছু বিষয় তানিয়া আপুরও মনে পড়ে যায়। চলুন সেই ঘটনাটি শুনে আসি। 2022 সালে ওনার শাশুড়ি বরিশালে শিফট হয়েছেন। তার আগ পর্যন্ত ওনারা থাকতেন ঢাকার সাভারে। এখন যেখানে ফ্যান্টাসি কিংডম রয়েছে, ওয়াটার কিংডম রয়েছে, এর সাইডেই একটা এরিয়া রয়েছে যার নাম জামগড় এলাকা। ওই জামগড় এলাকারও আর একটা অংশ রয়েছে যার নাম হচ্ছে কাঁঠালতলা। এই কাঁঠালতলাতে একটি বাড়ি রয়েছে, যেই বাড়িটার নাম হচ্ছে হাশেম টাওয়ার। এই হাশেম টাওয়ারেই ওনারা থাকতেন। তানিয়া আপু তো ওখানে ছিলেন, পরবর্তীতে শিফট হয়েছে। তানিয়া আপুর হাজব্যান্ড ওই সাভারেরই একটি বেসরকারি হসপিটালে কর্মরত ছিলেন। ঘটনা যখন ঘটে সময়টা গভীর রাত, বিষয়টা এরকম না, এশার নামাজ হয়ে গেছে, রাতের রান্নাবাড়া করছেন তানিয়া আপুর শাশুড়ি। উনি রান্নাঘরে রান্নাবাড়া করছেন। ওনাদের যেই বিল্ডিংটা, ওই বিল্ডিংটার আশেপাশে ওই সময়ে বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, ধানি জমিও ছিল, একটু গ্রাম গ্রাম ভাইব আছে আর কি। ওইখানে পাশে আর একটা ভবন ছিল যেটা ওই সময় 2 তলা কমপ্লিট হয়েছিল। নিচতলাতে ভাড়াটিয়ারা ছিল, মানে ভাড়া দেওয়া হয়েছিল, আর দোতলাতে বাড়িওয়ালা নিজের পরিবার নিয়েই থাকতেন, আর উপরের দিকে কাজ চলছিল, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল আর কি ওই বিল্ডিংটার কাজ। তো ওখানে ফাঁকা টাকা ছিল, তো দেখা যেত সন্ধ্যার পর বা রাতের বেলা এলাকার বিভিন্ন ছেলেপেলেরা এসে
সিগারেট খেত, এই নেশা পানি জাতীয় যা যা আছে এগুলো মাঝে মাঝে একসাথে গোল হয়ে বসে আড্ডা দিত, খেত। উনি যখন রান্না করছিলেন হঠাৎ করে ওনার দৃষ্টি একদম নিচে চলে যায়। উনি দেখেন 3টা মাথা এক হয়ে কিছু একটা পরামর্শ করছে এবং ফিস 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 করে শব্দ করছে। উনি এই জিনিসটা দেখতে পেয়ে প্রথম দিকে খুব একটা চিন্তা করেন নাই যে এটা কি, এখানে তো এই টাইপের ছেলেপেলে আছে। অনেক সময় কি 3টা মাথা এক জায়গা হয়ে যখন পরামর্শ করে, অনেক সময় আমরা দেখি ফুটবল খেলার সময় যখন সবাই মাঠে নামবে সবাই একত্রে মাথা এক জায়গা করে কিছু পরামর্শ করে, মানে ওই টাইপের আর কি। 3টা মাথা এক হয়ে কিছু পরামর্শ করছে। উনি চিন্তা করেন 3টা ছেলেপেলে মনে হয় এখানে আসছে, তারাই কোনো বিষয়ের আলোচনা করছে। তো উনি তাকিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন আরে এটা 3টা মাথা ঠিক আছে, কিন্তু এই 3টা মাথার বডি একটা, আর একটা মাথা সাইজে একটু বড়, 2টা মাথা একটু ছোট। আর যেই মাথাটা সাইজে একটু বড় ওইটার মাথায় মেয়েদের মতো লম্বা চুল রয়েছে, বাতাসে সেই চুল উঠছেও। তবে তাদের চেহারাটা ওইভাবে তখনও ভালো করে দেখতে পান নাই, একদম স্পষ্ট দেখতে পান নাই, কারণ বিল্ডিংটা ওই সময় ওই যে হাশেম টাওয়ার যেটা, ওটা 7 তলা হলেও ওনারা তো 7 তলায় থাকতেন না, ওনারা আরও নিচের দিকে থাকতেন। তো নিচের ওই সাইডটাতে অন্ধকার আছে, আবার আবসা আলো আছে, তাতে চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আর পেছন দিকে ঘুরে আছে আর কি। তখনও উনি খুব অবাক দৃষ্টিতে এটা দেখছেন, এটা যে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে এটা আসলে ওনার মাথার ভিতর তখন কাজ করছে না। উনি এক দৃষ্টিতে রান্না থামিয়ে দিয়ে উনি এক দৃষ্টিতে ওই জিনিসটা দেখছেন। আর ওই জিনিসটাও কিন্তু বুঝতে পারছে না যে এই তানিয়া আপুর শাশুড়ি উনি এটা দেখছেন। এই জিনিসটা কি করলো, এরপরে ঘুরে একদম 7 তলার দিকে তাকিয়েছে। তখন এই তানিয়া আপুর শাশুড়ি দেখেন যে এদের চোখগুলো অন্যরকম বলতে কেমন, গোল এনার্জি বাল্ব যেগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালে আমরা কেমন দেখতে পাই, জল জল করছে, আলো ছড়াচ্ছে। অতটা আলো না ছড়ালেও মনে হচ্ছে জল জল করছে। এনার্জি বাল্বের মধ্যে কিছু হচ্ছে একদম 0 পাওয়ারের এক ধরনের এনার্জি বাল্ব রয়েছে সাদা, যেগুলো ডিম লাইট হিসাবে কাজ করে। অনেকেই ঘরের যেই ড্রয়িং রুম, ডাইনিং রুম রাতের বেলা লাইট বন্ধ রেখে এই 0 পাওয়ারের এনার্জি বাল্বগুলো জ্বালিয়ে রাখেন। তো এইটার যেরকম আলো মনে হচ্ছে ওই রকমের আলো। চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবে মানুষের মতো ফেস এটা বোঝা যাচ্ছে, তবে মাথা 3টা, 7 তলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর কি করলো, একদম শাঁ করে উপরে উঠে চলে গেল, শূন্যে ভেসে একদম উপরে উঠে চলে গেল। উপরে উঠে চলে যাওয়ার 10 সেকেন্ডের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল উপর থেকে। এত জোরে চিৎকার চেঁচামেচি যে আশেপাশের ফ্ল্যাটের লোকজনও বের হয়ে আসলো, কি হয়েছে। তখন জানা গেল ওই 7 তলাতে যে চিলে কোঠা ছিল ওইখানে যে কয়েকটা রুম ছিল, ওখানে 3টা পরিবার বসবাস করতো। এর মধ্যে একটা রুমে বসবাস করতো ওই বিল্ডিংয়েরই কেয়ারটেকারের ভাগিনা তার ওয়াইফ নিয়ে বসবাস করতো। তো চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে তখন এই তানিয়া আপুর শাশুড়িও ওখানে চলে যান কি হয়েছে দেখার জন্য। উনি গিয়ে একটা বিভৎস দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান এই যে কেয়ারটেকারের ভাগিনা, সে জানালার পাশেই মৃত অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তার ঘাটটা ওই জানালার দিকেই ফেরানো, আর তার চোখ দুটো অনেক বড় বড় করে খোলা ছিল, মনে হচ্ছে মৃত্যুর পূর্বে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। ওখানে তো কান্নার রোল পড়ে গেছে, লোকজন চলে আসছে। তখন অন্যরা বলছে যে হ্যাঁ, ছেলেটা তো আসলে 2 দিন ধরে খুব অসুস্থ ছিল, ডায়রিয়া হয়েছিল, তারপরে বমি করছিল, জ্বরও ছিল, এত দুর্বল ছিল যে কথাও বলতে পারতো না, এই অসুস্থতার কারণেই মারা গেছে। তারপরও কেয়ারটেকার যিনি, উনি দ্রুত তার ভাগিনাকে আরও লোকজনের সহায়তায় বিল্ডিংয়ের নিচে নামিয়েছিলেন। অন্য লোকরা বললেন যে আর হসপিটালে নিয়ে কী হবে, এ আর নাই, আল্লাহর কাছে চলে গেছে। তখন একটা চাটাই আনা হয়, চাটাইয়ের উপরেই তাকে রাখা হয়। এই যে ব্যাপারটা হয়েছে, ওই প্রেক্ষাপটে তানিয়া আপুর শাশুড়ি কিন্তু
এটা বলতে পারছেন না যে উনি কি দেখেছেন। তার দাফন কাফন হয়ে যায় স্বাভাবিকভাবেই। এর কয়েকদিন পর তানিয়া আপুর শাশুড়ি উনি ওই মহিলার কাছে যান, যেই মহিলা ওই লোকের ওয়াইফ ছিলেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার স্বামীর কি অবস্থা ছিল, কেন মারা গেল। তখন উনি জানালেন আর এক ধরনের ভয়ঙ্কর কিছু তথ্য। উনি জানালেন হঠাৎ করেই ওনার স্বামী অসুস্থ হয়ে পড়ে বিগত কয়েকদিন ধরে। হঠাৎ করে তার ডায়রিয়া, বমি, জ্বর, শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে উনি নাকি কথাই বলতে পারতেন না। সারাক্ষণ তার ওয়াইফকে পাশে বসে থাকতে বলতেন। যখনই ওনার ওয়াইফ কোনো কাজ করার জন্য, কারণ ঘর বাড়ি গোছাতে হবে, রান্না করতে হবে, অসুস্থ স্বামীর খেদমত করতে হবে, যখনই সরে যাওয়ার চেষ্টা করতেন তখনই নাকি উনি হাত দিয়ে টেনে ধরতেন, মাথা দিয়ে ইশারা করতেন যেও না যেও না, জানালার দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করতেন। উনি মনে করতেন যে যেহেতু অসুস্থ হয়ে গেছে হয়তোবা এই কারণেই এরকম করছে, তারপরও কাজ তো করতে হবে। উনি সরে গেলে ওনার মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যেত, কিন্তু বলতে পারতেন না, কারণ দুর্বল হয়ে ওনার গলা দিয়ে নাকি কথাই বেরোতে চাইতো না, এতটা দুর্বল হয়েছিলেন উনি। আর রাতের বেলা যেই সময়টাতে উনি মারা গেলেন তার কিছুক্ষণ আগ পর্যন্ত এই লোকের ওয়াইফ তার পাশেই বসা ছিল। রাতের খাবার তো রান্না করতে হবে। তখন উনি বলেছিলেন যে আরে কিছু হবে না, বসো, আসতেছি। উনি জাস্ট খালি অল্প সময়ের জন্য কোনো একটা খাবার চুলার উপর চড়িয়ে ওনার হাজবেন্ডের কাছে যখন আসছিলেন তখনই দেখেন এই অবস্থা। এরপর তো উনি চিৎকার দিয়েছেন। ওনার হাজবেন্ড সবসময় কিছু একটা ভয়ঙ্কর অবয়ব মনে হতো, দেখতো কিছু একটা দেখে ভয় পেত, তাকে কখনো পাশ থেকে সরে যেতে দিত না, এমনটাই সে বুঝাতো, কারণ সে কিছু বলতে পারতো না ওই সময়, একরকম জবান বন্ধই হয়ে গিয়েছিল। এই বিষয়টা যখন শোনেন তানিয়া আপুর শাশুড়ি, উনি তখনও তাকে কিছুই বলেন নাই, উনি ওখান থেকে চলে আসেন। এরপর এই 2025 সালের জুন মাসেই উনি সর্বপ্রথম এই ঘটনাটা তানিয়া আপুকে বলেছিলেন। তানিয়া আপুকে বলেছিলেন উনি আজরাইল দেখেছেন। তানিয়া আপু বারবার বলেছিলেন যে এটা আজরাইল না, এটা অন্য কিছু, কিন্তু উনি আসলে বিশ্বাসই করতে চান নাই, কারণ ওনার এর পিছনে যুক্তি ছিল যে মৃত্যুর পূর্বে মানুষ তার আমল অনুযায়ী আজরাইলকে ভয়ঙ্কর রূপে দেখে, আবার যার আমল ভালো সে ভালো রূপে দেখে। এই জিনিসটা ওনার ব্যাখ্যা ছিল। প্রিয় লিসেনার্স, আসলে এখানে কি হতে পারে? ওই ব্যক্তি তো আজরাইল ভয়ঙ্কর বা সুন্দর রূপে দেখবেন যিনি মৃত্যুবরণ করছেন, এছাড়া অন্য কেউ কিন্তু আজরাইলকে দেখবেন না। তাহলে এই যে জিনিসটা, এইটা কি আজরাইল আলাইহিস সালাম কি তিনটা মাথা? আজরাইল আলাইহিস সালাম কি কারোর সাথে পরামর্শ করার দরকার রয়েছে? একসাথে বসে পরামর্শ করে নিচ থেকে তাকিয়ে থাকবেন, তারপর সাঁ করে উঠে যাবেন? তাহলে কি? প্রিয় লিসেনার্স, আমাদের পূর্বে যতগুলো ঘটনা প্রচারিত হয়েছে সেই ঘটনাগুলোর আলোকে নিশ্চয়ই আপনাদের কাছে কিছু অভিজ্ঞতার ভান্ডার তো রয়েছেই। করে নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু অনুমান করা যায় ওই ব্যক্তির মৃত্যু নিঃসন্দেহে কোনো জিন চালানের কারণে হয়েছে। আর তানিয়া আপুর শাশুড়ি যেটাকে দেখেছেন এটা পিশাচ শ্রেণীর কোনো একটা জিন, যাকে ওই ব্যক্তির উপর চালান করা হয়েছিল বা বান মারা হয়েছিল, অথবা উনি নিজের অজান্তেই এমন কোনো শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনের ক্ষতি করে ফেলেছিলেন যার কারণে সে ক্ষিপ্ত হয়ে তাকে মাত্র কয়েকদিনের মধ্যেই মেরে ফেলেছে। তবে যতটুকু সম্ভাবনা সেটা হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছে। কে করেছে এটা তো জানা যায় না। তবে ওই সময় এই হাশেম টাওয়ারে যারা ছিলেন, আশেপাশে ছিলেন, এখনও হয়তো বা কেউ কেউ ঘটনা শুনছেন, ওই প্লেসটার কথা আমরা বলে দিয়েছি এটা কোথায়, তারা অন্তত এই মৃত্যু সম্পর্কে ধারণা পাবেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী হয়েছিল, তানিয়া আপুর শাশুড়ি কী দেখেছিলেন। আর এটা আমরা অবশ্যই বলতে পারি যে এটা আজরাইল ছিল না, এটা কোনো জিন ছিল। কারণ আজরাইল ইসলামকে দেখা যাবে না, যার মৃত্যু হবে তিনি সেটা দেখবেন। আমরা যেটা দেখি বা আমরা যদি কিছু দেখেও থাকি তাহলে সেটা জিনকে দেখেছি, আজরাইল আলাইহিস সালাম না।
ধরুন যে কোনো একজন ব্যক্তি কাউকে হত্যা করলো, আমরা সেই হত্যাকে সচক্ষে দেখলাম যে এই হত্যাকাণ্ডটা, তাহলে কি আমি বলবো যে ওই লোকটা আজরাইল? নিশ্চয়ই না। যেহেতু মানুষকে আমরা সবসময় দেখি আর জিন জাতিকে দেখি না, ওই জিনিসটা যখন হঠাৎ করে দৃশ্যমান হয়ে যায় তখন মনে হতেই পারে এটা আজরাইল, কিন্তু আসলে এটা আজরাইল আলাইহিস সালাম না। অনেক সময় দেখা গিয়েছে যে এই ঘটনা যে এইটাই প্রথম তা কিন্তু না, আমরা আরও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে কোনো জিনকে কারো ঘরের মধ্যে ঢুকতে দেখেছে, এরপরে ওই লোকটা মারা গেছে। তাহলে ওইটাই কি আজরাইল? না, এটা নিঃসন্দেহে কোনো জিন ঘটিত ব্যাপার। এই ঘটনাটা আমি শোনার পর আমার খুব কাছের একজন বন্ধু, যার নানির মৃত্যুর সময় একজন দাবি করেছিল নানির মৃত্যুর কিছুক্ষণ আগে তার শিওরে বসে থাকা একজনকে দেখেছে, যেটা শুধু সেই দেখছিল, অন্য কেউ দেখছিল না। সেও দাবি করেছিল সে আজরাইল আলাইহিস সালামকে দেখেছে। এরপরে আমি আমার বন্ধুর সাথেও কথা বলি, তাকেও বিষয়টা জানাই যে তার নানির মৃত্যুর আগে তার অসুস্থতা, তার পারিবারিক বিভিন্ন বিগুলো কেমন ছিল। এরপর আমার বন্ধুও ধারণা করলো যে তার মৃত্যুর পেছনেও কালো জাদুর একটা হাত থাকতেও পারে, যেটা তারা কল্পনাই আনে নাই। এই ঘটনার পরেই মূলত আমার বন্ধুর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এই ঘটনার মাধ্যমে বেশ কয়েকটা বিষয়ের জট আমি নিজেও আলহামদুলিল্লাহ খুলতে পেরেছি। আশা করছি যে লিসেনাররাও এটা বুঝতে পেরেছেন যে আসলে এই জিনিসটা কী ছিল। একবার ভাবুন, 3 মাথা বডি একটা, আসলে তাকে কে চালান করেছিল, কি হয়েছিল এটা অবশ্য আর জানা যায় নাই। তবে এই ঘটনা যারা শুনছেন তারা যদি ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন হন, তাহলে আপনারা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যে আসলে বিষয়টা কী ছিল। ধন্যবাদ জানাচ্ছি তানিয়া আপুকে ওনার পাঠানো এই রহস্যময় ঘটনার জন্য। এমন ঘটনা আমরা খুবই কম পাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যারা যুক্ত হয়ে পুরো এপিসোডটি শুনলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন যে 3 জন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা আপনাদের হরর ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আপনাদের horrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আমাদের এই ঘটনাগুলো শুনতে পারেন, তারাও তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা কোনো ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।